এই দাঁড়া, সরে গিয়ে লাভ হবে না, রুম লক করা আছে। এ আপু, তুমি আমার এত কাছে আসছো কেন? একদম চুপ থাক, কোনো কথা বলবি না। আপু, আমার ভয় লাগছে। তুমি আমার এত কাছে এসো না প্লিজ। এই তোকে বলছি না চুপ থাকতে। আপু, আমার ভয় লাগছে। অয়ন পেছতে পেছতে দেয়ালের সাথে তার পিঠ ঠেকে যায়। নিশি অয়নের কাছে এসে অয়নের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশি অয়নকে তার বাহুতে জড়িয়ে ধরে রেখেছে। 2 মিনিট পর নিশি অয়নকে ছেড়ে দেয়। অয়ন হাঁপাতে শুরু করে। এতক্ষণ ধরে কি কেউ কিস করে? কেন রে? তুই মাত্র 2 মিনিটেই হাঁপাচ্ছিস, আর পরে তো মনে হয় মরেই যাবি। আপু, তুমি সব সময় আমাকে এমন কিস করো কেন? আমি আমার জামাইকে কিস করব না তো কাকে করব? জামাই মানে? না কিছু না। আচ্ছা এখন আবার কাছে আয়। না আপু, আমি আসবো না। তুই আসবি নাকি আমি আসবো? আমি আসলে কিন্তু এবার আর ছাড়বো না। নিশি বিছানায় বসেছিল। তখন অয়ন ধীরে ধীরে নিশির কাছে যায়। নিশি অয়নকে তার কোলে বসিয়ে বলে, কিরে আমার পিচ্চি বাবুটা, মন খারাপ নাকি? না আপু, কিছু না। না আমি দেখেছি, আমি কিস করার পর থেকে তুই এমন মুখ গোমরা করে রেখেছিস। আমার কিস কি তোর ভালো লাগে না? না আপু, তা না, কিন্তু এগুলো করা ভালো না। কে বলেছে এগুলো করা ভালো না? এটা ঠিক, কিন্তু শুধু আমার সাথে করলে কিচ্ছু হবে না। কেন কেন? তোমার সাথে করলে কিছু হবে না কেন? সেটা এখন বোঝা লাগবে না, শুধু যেটা বললাম এটা মনে রাখবি। একমাত্র আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবি না। তুমি কি কখনো আমাকে কারো দিকে তাকাতে দিয়েছো? আমাকে একটা মেয়ে বান্ধবীও বানাতে দিলে না। মেয়ে বান্ধবী বানানোর কোনো দরকার নেই। যখন মেয়ে বান্ধবী বানানোর ইচ্ছা করবে তখন আমার কাছে চলে আসিস। কিন্তু আপু, নিশি অয়নকে তার কথা শেষ করতে না দিয়ে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে আবার কিস করে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে অয়নকে বুকে নিয়ে শুয়ে পড়ে। এখন আমার বুকের উপরে ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দেই। অয়ন কিছু না বলে নিশির বুকের উপর শুয়ে পড়ে। সে জানে এখন নিশিকে কিছু বললে কোনো লাভ হবে না, তার এখানেই ঘুমাতে হবে। অয়নের চোখ যায় নিশির বুকের ওইগুলোর দিকে। তখন অয়ন কৌতূহলবশত হাত দিয়ে দেয়। নিশি কেঁপে ওঠে। অয়ন তখনই উঠে বসে। সরি আপু, সরি। আসলে আমি দেখছিলাম এগুলো এত নরম কেন। এত কিছু দেখার দরকার নেই, চুপচাপ ঘুমিয়ে পড়। কিন্তু আপু, তুমি কি ব্যথা পেয়েছো? না, ব্যথা পাবো কেন? তাহলে তুমি কেঁপে উঠেছিলে কেন? এগুলো এখন বুঝবি না, এখন ঘুমা। সব কিছু শুধু বুঝবো না বুঝবো না বলো। আমি কি পিচ্ছি নাকি যে কিছু বুঝবো না? আমি এবার কলেজে উঠবো। তুই তো পিচ্ছি, আমার পিচ্ছি বাবু। আপু, এখন কিন্তু আমার রাগ হচ্ছে। নিশি তখন কিছু না বলে অয়নকে টান দিয়ে তার বুকে শুয়ে দেয়। তারপর মাথায় হাত বুলিয়ে বলে। আর কোনো কথা না, এবার ঘুমা। সন্ধ্যায় আমরা ঘুরতে যাব। তারপর অয়ন নিশির বুকে শুয়ে নিশিকে জড়িয়ে ধরে। নিশি পরম যত্নে অয়নের মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর নিশি দেখতে পায় অয়ন ঘুমিয়ে পড়েছে। তখন সে অয়নকে তার বাহুতে জড়িয়ে ধরে বলে, কবে তুই বড় হবি আর কবে তোকে নিজের মতো করে আদর করব, ভালোবাসবো? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। নিশি অয়নের কপালে আলতো করে একটি চুমু দিয়ে অয়নকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। দুপুর পেরিয়ে বিকেলও পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তখন নিশির ঘুম ভাঙে। নিশি দেখে অয়ন তার বুকের উপর পরম আরামে ঘুমিয়ে আছে। নিশি হেসে অয়নকে একটা কিস করে। তখনই নিশির চোখ যায় ঘড়ির দিকে। সন্ধ্যা 6টা 20 বাজে। তখনই নিশি অয়নকে উঠায়। এই অয়ন, ওঠ। অয়ন একটু নড়ে চড়ে উঠে নিশিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নিশি হাসে। অয়ন উঠে পড়, অনেক দেরি হয়ে গিয়েছে। আরে আপু, আরও একটু ঘুমাতে দাও না। অনেক দিন পর একটু শান্তিতে ঘুমাচ্ছি। 6টা 20 বাজে। কি? এত দেরি হয়ে গিয়েছে, তুমি আমাকে আরো আগে উঠাবে না? আরে আমারই তো এখন ঘুম ভাঙলো। কিন্তু আপু, তোমাকে তো দেখি তুমি তেমন একটা ঘুমাও না। আসলে তোর সাথে ঘুমালে আমার নিজেরই খবর থাকে না। আমারও আপু, তোমার সাথে ঘুমাতে অনেক ভালো লাগে। তাই নাকি? হুম। এখন ওঠ, অনেক দেরি হয়ে গিয়েছে। তখন অয়ন উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিশিও অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর নিশি অয়নের রুমে বসে চুলে বেনি করছিল। তখন অয়ন ওয়াশরুম থেকে বেরোলে নিশি অয়নকে তার কোলে বসিয়ে গাল টেনে বলে, কি রে, খিদা লেগেছে নাকি? অন্য কিছু খাবি? না আপু, কিছু খাবো না। আচ্ছা আপু, আব্বু আম্মু কবে আসবে? কালকে আসবে মনে হয়। কেন,
মিস করছিস নাকি? হুম আপু। আচ্ছা তাহলে দাঁড়া, ফুপিকে ভিডিও কল করি। তখন অয়ন নিশির কোল থেকে নেমে যায়। কিরে কি হলো? আম্মু দেখে যদি কিছু বলে? ধুর পাগল, এত ভয় পাওয়ার কিছুই নেই, ফুপি কিছুই বলবে না। নিশি তখন অয়নকে তার কোলে বসায়। তারপর অয়নের আম্মুকে ভিডিও কল করে। অপর দিক থেকে ফোন রিসিভ হলে আসসালামু আলাইকুম ফুফি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, ভালো আছি। তোরা কেমন আছিস? হ্যাঁ ফুফি ভালো। আয়ান তোমাদের অনেক মিস করেছে, তাই কল দিলাম। তোর ফোনে তো আমি 5টার দিকে কল দিয়েছিলাম, ধরিসনি কেন? আসলে ফুফি আজকে এখন মাত্র ঘুম থেকে উঠেছি। বুঝেছি বুঝেছি, আজকে হঠাৎ এত ঘুম কেন? থুর ফুফি কি যে বলো। আচ্ছা শোন, এখন বেশি কথা বলার সময় নেই। কালকে বাড়িতে এসে একেবারে কথা বলবো। আর শোন, রাতে তুই আয়নের সাথে ঘুমাস, পরে আবার ভয় পাবে। ঠিক আছে ফুফি, রাখি। কল রেখে নিশি অয়নের গালে আলতো একটা কিস করে। অয়ন বলে, আচ্ছা আপু আম্মু, তোমাকে আমার সাথে ঘুমাতে বললো কেন? তুই ভয় পাবি তাই। কিন্তু আম্মু বাড়িতে থাকলেও আমি তো একাই ঘুমাই। এত কথা বলিস না, চল ছাদে গিয়ে একটু সময় কাটাই। তারপর তারা ছাদে যায়। ছাদে পৌঁছে অয়ন আর নিশি পশ্চিমের আকাশটার দিকে তাকিয়ে থাকে। দিনের শেষ বেলার কমলা লাল আভা তখনও মিলিয়ে যায়নি। শহরের কোলাহল কিছুটা শান্ত হয়ে এসেছে, আর মৃদু বাতাস বয়ে চলেছে। অয়ন যখন মুগ্ধ চোখে আকাশের দিকে তাকিয়ে, নিশি তখন আর চোখে দেখছিল অয়নকে। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। কিরে এভাবে কি দেখছিস? আকাশ নাকি আমাকে? ধুর আপু, আমি আকাশ দেখছি। আকাশটা দেখতে কি সুন্দর। হুম, তোর সাথে থাকলে সবকিছু সুন্দর লাগে। জানিস, যখন তোর পাশে থাকি তখন মনে হয় যেন পৃথিবীতে আর কোনো কিছুর দরকার নেই, শুধু তুই আর আমি। অয়ন নিশির কথা শুনে একটু ইতস্তত করে। নিশি অয়নের হাতটা ধরে নিজের হাতের মধ্যে নেয়। অয়নের হাতের উপর আলতো করে নিজের হাত বুলিয়ে দেয়। আপু তুমি না সারাক্ষণ আমার দিকেই তাকিয়ে থাকো, অন্য কিছু দেখো না? কেন দেখবো না? আমি তো তোকে দেখি, আর আমার চোখের সামনে পুরো পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে। জানিস আমার হাতে কি জাদু আছে? যখন তোর হাতটা ধরি আমার কেমন যেন অন্যরকম লাগে, মনে হয় এই হাতটা যেন কোনোদিন ছেড়ে না যায়। অয়ন নিশির কথা শুনে নীরব রইল। এই আপুর ভালোবাসা কখনো কখনো ওকে একটা ঘোরের মধ্যে ফেলে দেয়। এটা কি নিছকই ফোনের ভালোবাসা, নাকি এর চেয়েও গভীর কিছু? হুম, এখন চল নিচে যাই, অনেকক্ষণ তো ছাদে ছিলাম। হুম, চলো। তারা নিচে নেমে আসে। নিশি তখন অয়নের হাতটা শক্ত করে ধরে রাখে। অয়ন টের পায় নিশির হাতের স্পর্শে একটা অন্যরকম উষ্ণতা, যা ওকে একই সাথে আকৃষ্ট করে, আবার কিছুটা ভয়ও দেখায়। এই ভালোবাসার পরিণাম কি তা অয়ন জানে না। নিচে ফিরে এসে নিশি আর অয়ন ড্রয়িং রুমে বসে। নিশি টিভিতে একটা রোমান্টিক সিনেমা চালিয়ে দেয়। অয়ন কিছুক্ষণ সিনেমার দিকে তাকিয়ে থাকে। তারপর তার চোখ যায় নিশির দিকে। নিশি অয়নের কাঁধে মাথা রেখে বসে আছে। আপু, তুমি এই ধরনের সিনেমা দেখো? মাঝে মাঝে দেখি, তোর সাথে দেখতে ভালো লাগে। আচ্ছা অয়ন, তোর কখনো মনে হয় না অন্য কোনো মেয়ের হাত ধরে এইভাবে ঘুরছিস অথবা তার সাথে রোমান্টিক গল্প করছিস? না আপু, আমার তো এমন কিছু মনে হয় না। আমার কথাটা শুনে ভালো লাগছে। তুই আমার সাথে থাকলে আমি আর কিচ্ছুই চাই না। কিছুক্ষণ চুপচাপ সিনেমা দেখার পর নিশি উঠে গিয়ে রাতের খাবারের ব্যবস্থা করে। অয়ন ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে। নিশি খাবার নিয়ে এসে অয়নের পাশে বসে। খা। আপু তুমি আমাকে খাইয়ে দিচ্ছ কেন? আমি কি এখন পিচ্ছি নাকি যে আমাকে খাইয়ে দিবে? আমি নিজে খেতে পারবো। চুপ থাক, এত কথা বলিস না। আমি খাওয়াচ্ছি, তুই খা। যখন বড় হবি তখন দেখবি কেউ এইভাবে খাইয়ে দেওয়ার জন্য থাকবে না। নিশি পরম যত্নে অয়নকে ভাত মেখে মুখে তুলে দেয়। অয়ন কিছুটা আপত্তি করলেও নিশির এই আদরে ওর কেমন জানি ভালোই লাগে। এক পর্যায়ে অয়ন দুষ্টুমি করে নিশির আঙ্গুলে হালকা কামড় দেয়। এ কি করছিস? ব্যথা পেয়েছি। সরি আপু, দুষ্টুমি করছিলাম। তোমার আঙুলটা এত নরম কেন? দুষ্টু ছেলে, আর যদি এমন করিস তাহলে কিন্তু আর খেতে দেব না। সরি আপু। নিশি হেসে অয়নের চুলে হাত বুলিয়ে দেয়। তারপর আবার খাইয়ে দিতে শুরু করে। নিশি খেয়াল করে অয়নের চোখে এক ধরনের ঝলক, যা ভালোবাসা আর দুষ্টুমিটিতে মেশানো। তাদের সম্পর্কের এই গভীরতা নিশি উপভোগ করে। রাতের খাবার শেষ করে নিশি কিচেন গোছাতে চলে যায়।
অয়ন নিজের রুমে ফিরে বিছানায় শুয়ে মোবাইল টিপতে থাকে। কিছুক্ষণ পর নিশি রুমে ফিরে আসে এবং দেখে অয়ন এখনো মোবাইল দেখছে। এই তুই এখনো মোবাইল টিপছিস? এত রাত হয়েছে, ঘুমানো উচিত না? আর একটু আপু, জাস্ট একটা গেম শেষ করি। একদম না, রাত জেগে মোবাইল দেখতে হয় না, চোখের ক্ষতি হয়। চল ঘুমাবি এখন। অয়ন মনে মনে কিছুটা বিরক্ত হয়। নিশি যেন ওকে একদম ছোট বাচ্চাদের মতো ট্রিট করছে। ধুর আপু, তুমিও না। অয়নের বিরক্তি বুঝতে পেরে নিশি বিছানার দিকে এগিয়ে আসে। অয়নের পাশে বসে আলতো করে ওকে নিজের কাছে টেনে নেয়। তারপর অয়নের কপালে একটা নরম চুমু দেয়। রাগ করেছিস আমার উপর? আমি তো তোর ভালোর জন্যই বলছি। না, রাগ করিনি। তাহলে এভাবে মুখ গোমড়া করে রেখেছিস কেন? আয় আমার কাছে আয়। নিশি অয়নকে আরো কাছে টেনে নেয় এবং ওর ঠোঁটে আলতো করে আরেকটা চুমু দেয়। অয়ন এবার আর আপত্তি করে না। এখন ঘুমাবি তো? হুম। নিশি অয়নকে নিজের বুকের উপর শুয়ে দেয় এবং পরম মমতায় ওকে জড়িয়ে ধরে। অয়নও নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশির বুকের উষ্ণতা আর তার হাতের স্পর্শে অয়নের সমস্ত রাগ উধাও হয়ে যায়। নিশি অয়নের চুলে হাত বুলিয়ে বলে, ঘুমা আমার সোনা, কালকে ফুফি আসবে, তখন আবার দুষ্টুমি করিস না। অয়ন কিছু না বলে নিশির বুকে মুখ গুজে দেয়। দুজনের নিঃশ্বাস এক ছন্দে মিশে যায়। রাতের নীরবতা ভেঙে শুধু তাদের হৃদয়ের ধুকপুক শব্দ শোনা যাচ্ছিল। রাতের গভীর ঘুম ভেঙে নিশির ঘুম ভাঙে ভোরের দিকে। আবছা আলোয় সে দেখতে পায় অয়ন তার বুকের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার নিষ্পাপ মুখটা দেখে নিশির ঠোঁটে এক ফালি হাসি ফুটে ওঠে। আলতো করে অয়নের কপালে একটা চুমু দিয়ে নিশি পাশ ফিরে শোয়, কিন্তু অয়নকে বুকে জড়িয়ে রাখে। কিছুক্ষণ পর সূর্য পুরোপুরি উঠে যায় এবং জানালা দিয়ে আলো এসে রুমে ভরে ওঠে। অয়নেরও ঘুম ভাঙে সূর্যের আলোয়। চোখ খুলে সে দেখে নিশি তাকে পরম যত্নে জড়িয়ে ধরে আছে। অয়নের মুখটা লজ্জায় লাল হয়ে যায়। সে আলতো করে নিশির হাতটা সরিয়ে বিছানা থেকে নামতে যায়, কিন্তু নিশি তাকে আরো শক্ত করে ধরে ফেলে। এই কোথায় যাচ্ছিস? বাথরুমে যাব আপু। এখন না, আর একটু ঘুমিয়ে নে। কিন্তু আপু, আমার বাথরুম পেয়েছে। নিশি এবার চোখ খুলে হাসি মুখে অয়নের দিকে তাকায়। সত্যি? তাহলে যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। অয়ন দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। নিশি তখনও বিছানায় শুয়ে থাকে এবং অয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসে। অয়ন ফ্রেশ হয়ে ফিরে এলে দেখে নিশি বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। কি দেখছো আপু? তোকে দেখছি। আমার পিচ্চি বাবুটা এত বড় হয়ে গেল কবে? ধুর আপু। অয়ন আবার বিছানায় গিয়ে নিশির পাশে বসে। নিশি তার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে আসে। আচ্ছা চল নিচে যাই, নাস্তা করি, তারপর ফুফি এসে পড়বে। হুম, চলো। নিশি আর অয়ন দুজনেই নিচে নেমে যায়। নাস্তার টেবিলে বসে নিশি অয়নকে নিজের হাতে চা বানিয়ে দেয়। কিরে, চা কেমন হয়েছে? হুম, ভালো। তোর জন্য যা বানাই সব ভালো লাগে। অয়ন কিছু বলে না, শুধু হাসে। সে জানে নিশির এই ভালোবাসার কোনো কমতি নেই। নাস্তার পর্ব শেষ করে অয়ন আর নিশি লিভিং রুমে আসে। অয়ন সোফায় নিশির কোলে মাথা রেখে আরাম করে টিভি দেখছিল। নিশি পরম মমতায় অয়নের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। সে মনে মনে ভাবছিল, এমন শান্তিপূর্ণ সময়গুলো যদি অনন্তকাল ধরে চলতো। ঠিক তখনই কলিং বেলের শব্দ বেজে উঠল। অয়ন আর নিশি দুজনেই চমকে তাকায়। নিশি হেসে ওঠে। দেখলি, আমি না বলেছিলাম ফুফি চলে আসবে? অয়ন দ্রুত গিয়ে দরজা খোলে। দরজায় তার মা বাবাকে দেখে অয়নের চোখে মুখে খুশির ঝলক দেখা যায়। সে ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। আম্মু, কতদিন পর দেখলে, কেমন আছো তুমি? আরে আমার সোনা, ভালো আছি বাবা, তুই কেমন আছিস? খুব মিস করছিলাম তোকে। অয়নের বাবাও এগিয়ে আসেন। কি রে বাবা, আমাদের বুঝি আর মনে পড়ে না? আরে বাবা, তোমাকে কেন মনে পড়বে না? কেমন আছো তুমি? ভালো আছি বাবা। নিশি কোথায়? অয়ন তার বাবা মাকে ভেতরে নিয়ে আসে। নিশি ততক্ষণে সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে তাদের দিকে এগিয়ে আসে। আসসালামু আলাইকুম ফুফি ফুপা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি। তুই কেমন আছিস? অয়নের খুব যত্ন করেছিস দেখেই মনে হচ্ছে। ধুর ফুফি, কি যে বলো। অয়ন তো আমার ছোট ভাই, ওর যত্ন করবো না তো কার করব? ঠিকই বলেছিস মা, অয়ন তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। অয়নের মা ঘরের চারপাশটা একবার চোখ বুলিয়ে নেন। এই 2 দিনে তোরা দুজন কি কি করলি? কোনো দুষ্টুমি করিসনি তো? আরে না ফুফি, অয়ন তো খুব লক্ষ্মী ছেলে, ও কোনো দুষ্টুমি করে না। আমরা তো শুধু পড়াশোনা আর টিভি দেখছি। নিশি কথাগুলো বলার সময় অয়নের দিকে এমনভাবে তাকায়
যেন সে বোঝাতে চাইছে একদম চুপ থাকবি, কিচ্ছু বলবি না। অয়ন নিশির ইঙ্গিত বুঝতে পেরে মাথা নাড়ে। বুঝেছি বুঝেছি। আচ্ছা, এখন একটু বিশ্রাম নেই, অনেক জার্নি করে এসেছি। ঠিক আছে ফুফি, আমি আপনাদের জন্য চা আর নাস্তার ব্যবস্থা করছি। নিশি রান্নাঘরের দিকে যায়। অয়ন তার মা বাবার সাথে বসে গল্প শুরু করে, তবে তার মনটা বারবার নিশির দিকে চলে যাচ্ছিল। নিশি অল্প সময়ের মধ্যেই চা আর নাস্তার প্লেট নিয়ে আসে। টেবিলে রেখে সে অয়নের মা বাবার দিকে তাকায়। ফুফি ফুপা নাস্তা করুন। অয়নের মা বাবা নাস্তা করতে শুরু করেন। নিশি তখন কিছুটা ইতস্তত করে। ফুফি, আমি তাহলে আজকে বাড়ি চলে যাই। নিশির কথা শুনে অয়নের মা অবাক হয়ে তাকান। কিন্তু কেন মা? তোমরা তো ছিলে না, তাই এই কয়দিন অয়নের খেয়াল রাখার জন্য আমি ছিলাম। তো তোমরা চলে এসেছো, তাই আমি থেকে আর কি করব, আমি বাড়ি চলে যাই। না না, তুই এখন থেকে এখানেই থাকবি। মানে? হ্যাঁ, আমি ভাইজানের সাথে কথা বলেছি, এখন থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি। অয়ন তোকে ছাড়া থাকতে পারে না। নিশি কিছুটা দ্বিধায় পড়ে যায়। কিন্তু ফুফি, আমার ভার্সিটির কি হবে? তোমাকে আমাদের এখানকার ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। এখানকার ভার্সিটি অনেক ভালো, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু অয়নের মা নিশিকে থামিয়ে দেন। আর কোনো কিন্তু নাই, তুই থাকবি, ব্যাস এটাই। অয়ন তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। হ্যাঁ আপু, তুমি থেকে যাও। হ্যাঁ নিশি, তুমি থেকে যাও। তুমি থাকলে অয়নকেও পড়াতে পারবে। তাছাড়া তোমার ফুপি তো বললই অয়ন তোমাকে ছাড়া থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি থেকে যাব। অয়ন তখন আনন্দে লাফ দিয়ে নিশিকে জড়িয়ে ধরে, কিন্তু মুহূর্তেই তার মনে পড়ে যায় যে তার মা বাবা সেখানেই উপস্থিত আছেন। সে দ্রুত নিশিকে ছেড়ে দেয়। অয়নের মা বাবা হেসে ওঠেন। নিশির মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। সে তখন লজ্জায় সেখান থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। অয়নও নিশির পিছে পিছে চলে যায়। অয়ন আর নিশি চলে যাওয়ার পর অয়নের বাবা মা একে অপরের দিকে তাকান এবং হাসেন। দেখেছো কি অবস্থা? আমি তো আগেই বলেছিলাম অয়ন নিশিকে ছাড়া থাকতে পারে না। দেখেছো না, মেয়েটা আসার পর থেকে ছেলেটা কত খুশি থাকে। হুম, সেটাও আমি দেখেছি। নিশি যখন থেকে ওদের বাড়িতে এসেছে, তখন থেকে অয়ন কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছে, আগের মতো চুপচাপ থাকে না। নিশি মেয়েটা সত্যি খুব ভালো, আর অয়নের জন্য যে কতটা করে। ঠিক বলেছ। আর ওদের মধ্যে যে সম্পর্কটা শুধু মামাতো ভাই বোনের নয়, সেটাও তো পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ সেটাই, দেখি কয়েকদিন যাক, তারপর ওদের ব্যাপারটা দেখবো। হুম, সেটাই ভালো হবে। না হলে এটা অনেক খারাপ হয়ে যাবে। তাছাড়া নিশি এলে বাড়িটার পরিবেশও যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে, আর অয়নের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিন্ত হওয়া যাবে। অয়নের বাবা স্ত্রীর দিকে তাকিয়ে হাসেন। তাদের চোখে মুখে এক নতুন পরিকল্পনার ঝলক দেখা যায়। নিশি লজ্জায় লাল হয়ে রান্নাঘরের দিকে চলে যাওয়ার পর অয়নও তার পিছু নেয়। রুমে গিয়ে দেখে নিশি বিছানায় বসে আছে, মুখ নিচু করে। আপু কি হলো, তুমি এভাবে চলে এলে যে? কিছু না। কিছু না মানে? আম্মু আব্বু কি ভাবলো কে জানে। তাহলে এমনভাবে জড়িয়ে ধরলি কেন? দেখতে পাচ্ছিস না ওরা ছিল? আরে আমি তো খুশিতে ভুলে গিয়েছিলাম। তুমি যে থাকবে শুনে আমার কি যে ভালো লেগেছে। নিশি অয়নের দিকে তাকায়। তার আগের ভাবটা অনেকটাই কমে যায়। সত্যি আমার থাকাটা তোর এত ভালো লেগেছে? হুম, তুমি না থাকলে আমার একটু ভালো লাগে না, তুমি জানো না। তুমি চলে যাবে শুনে আমার কতটা মন খারাপ হয়ে গিয়েছিল। অয়নের কথা শুনে নিশির মুখে হাসি ফুটে ওঠে। সে অয়নের হাত ধরে নিজের কাছে টেনে নেয়। যা পাগল, আমি তোকে ছেড়ে যাব নাকি? আমি তোকে ছাড়লে কে দেখবে? তুমি? একদম ঠিক, শুধু আমি আর কেউ না। নিশি অয়নকে নিজের পাশে বসায়। শোন, মা বাবা যখন আছে তখন একটু সাবধানে থাকবি। ওনারা যদি কিছু টের পান তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কিসের সমস্যা আপু? ধুর, তুই কিছু বুঝবি না, শুধু যেটা বললাম সেটা মনে রাখিস। অয়ন নিশির দিকে তাকিয়ে থাকে। তার মনে তখনও সেই রহস্যের জাল। নিশি কি লুকাতে চাইছে? তাদের সম্পর্কটা কি সত্যি অন্যরকম কিছু, যা বাবা মায়েরাও হয়তো বুঝতে পারছেন? দুপুরের খাবার টেবিলে সবাই একসঙ্গে বসে খাচ্ছিল। নিশি, অয়নের মা আর বাবা, সবার মুখে ছিল তৃপ্তির ছাপ। নিশি সবার প্লেটে খাবার দিচ্ছিল আর মাঝে মাঝে অয়নের দিকে তাকাচ্ছিল। অয়নও মন দিয়ে খাচ্ছিল, কিন্তু তার চোখও ছিল নিশির দিকে। ফুফি, আমি তো তেমন জামা কাপড় আনিনি, এখন আমার একটু বাড়িতে যেতে হবে। কিন্তু কেন মা? তোর যা লাগবে না, তোকে আমি নতুন সব কিছু শপিং করে দেবো। কিন্তু ফুফি, আমার তো বই খাতা সব বাড়িতে,
ওইগুলো তো আনতে হবে। ও হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে বিকেলে যাবি আর কালকে সকালে চলে আসবি। আমি ড্রাইভারকে বলে রাখবো, ঠিক আছে? ঠিক আছে ফুফি। অয়ন তখন তার মায়ের দিকে মুখ তোলে। আম্মু, আমিও আপুর সাথে যাব। তুই গিয়ে কি করবি? তুই থাক। না আম্মু, আমি যাব, প্লিজ প্লিজ। অনেক দিন হয়েছে মামার বাড়ি যাইনি। আচ্ছা ঠিক আছে, নিশি ওকে নিয়ে যাস। অয়ন তখন খুশি হয়ে নিশির দিকে তাকায়। নিশিও মুচকি হাসে। বাবা মা সামনে তাকায়, তারা কোনো বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করে না। দুপুরের খাবার শেষ করে অয়ন নিজের রুমে যায়। বিছানায় শুয়ে সে মোবাইলে গেম খেলছিল। কিছুক্ষণ পর নিশি অয়নের রুমে আসে। তোর কি কোনো জামা কাপড় নিতে হবে? না আপু, আমার কিছু লাগবে না। আজকে গিয়ে কালকে সকালেই তো আবার চলে আসবো, শুধু নাইট ড্রেসটা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, তুই রেডি হয়ে নে। আমরা কিছুক্ষণ পরেই বের হব। আচ্ছা ঠিক আছে। অয়ন তখন গোসল সেরে দ্রুত তৈরি হয়ে নিচে যায়। নিচে নামতেই নিশি অয়নকে দেখে মনে মনে ভাবে, বাহ, আমার বাবুটাকে কত হ্যান্ডসাম লাগছে, ইচ্ছে করছে গিয়ে একটা কিস করে দেই। নিশি নিজেও খুব সুন্দর করে তৈরি হয়েছে। অয়নের বাবা মা তখনও ড্রয়িং রুমে বসেছিলেন। তারা অয়নের বাবা মায়ের থেকে বিদায় নেয়। আম্মু আব্বু, আমরা এখন যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আর নিশি, অয়নের খেয়াল রাখিস। জি ফুফি, আপনি চিন্তা করবেন না। তারা বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করলে নিশি আলতো করে অয়নের হাত ধরে। অয়ন তখন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। নিশি তখন অয়নকে নিজের দিকে ফিরিয়ে তার গালে একটা চুমু দেয়। শোন, আমার বাসায় কিন্তু আরো মেয়ে আছে, মানে তোর ছোট মামার মেয়েরা থাকবে। ওদের সাথে কিন্তু একদম বেশি কথা বলবি না, আর বেশি মেলামেশা করবি না। আরে আপু, তুমি কি কখনো আমাকে এসব করতে দেখেছো যে সব সময় এগুলো বলো? আমার শুধু তোমার সাথে কথা বলতে ভালো লাগে। নিশি তখন অয়নের কপালে একটা চুমু দিয়ে অয়নের মাথা তার কাঁধে রাখে। অয়নও চোখ বন্ধ করে নিশির কাঁধে মাথা রেখে বাইরের দৃশ্য দেখতে থাকে। তাদের গাড়ির যাত্রা চলতে থাকে তাদের মামার বাড়ির উদ্দেশ্যে। গাড়িটা এসে থামে একটি বিশাল আলিশান বাড়ির সামনে। নিশিদের বাড়িও যে অয়নদের থেকে কোনো অংশে কম নয়, তা বাড়ির ঝাঁকঝমক দেখেই বোঝা যায়। গাড়ি থেকে নামতেই নিশির বাবা এগিয়ে এসে অয়নকে দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরেন। কিরে আমার অয়ন, আমাদের তো ভুলেই গেলি। কতদিন হলো আমাদের বাড়িতে আসিসনি। আরে মামা, কি যে বলো, আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তাই আসতে পারি না। আজকে আপু আসলো, তাই আপুর সাথে চলে আসলাম। নিশির বাবা অয়নকে ভেতরে নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই অয়ন মামার হাত ছেড়ে দিয়ে নিশির কাছে আসে। সে নিশির হাত ধরে আর নিশির সাথে একসঙ্গেই বাড়ির ভেতরে যায়। নিশি অয়নের এই কাজে কিছুটা লজ্জা পায়, আর নিশির বাবা মুচকি মুচকি হাসেন। ভেতরে ঢুকতেই নিশির মা এসে অয়নকে জড়িয়ে ধরেন। আরে আমার অয়ন, কেমন আছিস বাবা? কত বড় হয়ে গেছিস। ভালো আছি মামি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাবা, তোর জন্য কত অপেক্ষা করছিলাম। তখন নিশি অয়নের দিকে তাকিয়ে আলতো করে ওর পিঠে হাত রেখে বলে, অয়ন, তুই বরং গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক জার্নি করেছিস। অয়নও মাথা নেড়ে গেস্ট রুমের দিকে চলে যায়। অয়ন চলে যাওয়ার পর নিশি তার বাবা মায়ের দিকে তাকায়। ভাগিনাকে পেয়ে তো তোমরা আমাকে ভুলেই গিয়েছো। কিসের ভাগিনা? আমার একমাত্র মেয়ের জামাই বলে কথা, একটু জামাই আদর করতে হবে না? নিশির মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে তড়িঘড়ি করে মায়ের দিকে তাকায়। আরে আম্মু, তুমি কি একটু চুপ করবে? অয়ন শুনে ফেললে কিন্তু সমস্যা হতে পারে। আর কয়দিন ওর থেকে এগুলো লুকিয়ে রাখবি? আমার মনে হয় ওকে তোর বলে দেওয়া উচিত। না আম্মু, এখন না, ও এখনো অনেক ছোট। ঠিক তখনই ছোট মামার দুই মেয়ে নাতাশা ও প্রমি বাড়িতে ঢোকে। তারা নিশিকে দেখে খুশি হয়ে এগিয়ে আসে। নিশি, কখন এলি? আমরা তো ভাবলাম তুই আসবিই না। এই তো কিছুক্ষণ হলো এলাম। কেমন আছিস তোরা? ভালো আছি, তোর খবর কি? নিশি আপু, কেমন আছেন আপনি? অনেক দিন পরে আপনাকে দেখলাম। আরে প্রমি, ভালো আছি রে, তুই কেমন আছিস? আমি ভালোই আছি। নিশি তাদের সাথে কিছুক্ষণ কুশল বিনিময় করে। নাতাশা ও প্রমি অয়নকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হয়। অয়ন আসেনি নাকি? এসেছো, গেস্ট রুমে ফ্রেশ হতে গেছে। এরপর নিশি নিজের রুমের দিকে চলে যায়। তার মনে তখনও অয়নকে নিয়ে বাবা মায়ের কথাগুলো আর নাতাশা প্রমির আগমন সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। এই সম্পর্কটা অয়ন কিভাবে নেবে, আর এই নতুন পরিস্থিতিতে কি করবে, সেটাই এখন তার সবচেয়ে বড় দুশ্চিন্তা।
নিশি নিজের রুমে গিয়ে পোশাক বদলে ফ্রেশ হয়। তার পরনে ছিল একটি নীল সালোয়ার কামিজ, যা তাকে আরো আকর্ষণীয় দেখাচ্ছিল। তৈরি হয়ে সে অয়নের খোঁজ নিতে গেস্ট রুমের দিকে যায়। সে ভেবেছিল অয়ন একা হয়তো বসে আছে, তাই তার সঙ্গে কিছুক্ষণ গল্প করবে। কিন্তু গেস্ট রুমের দরজায় পৌঁছে সে যা দেখে তাতে তার মেজাজ 100 ডিগ্রিতে চড়ে যায়। দরজার ফাঁক দিয়ে নিশি দেখতে পায় নাতাশা আর প্রমি দুজনেই অয়নের পাশে ঘেঁষে বসে আছে। নাতাশা অয়নের কাঁধে হাত রেখে হাসছে, আর প্রমি অয়নের সাথে খুনসুটি করছে। অয়নকে দেখে মনে হচ্ছে সে যেন কিছুটা অস্বস্তিতে গালে হাত দিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে নিশি ভেতরে ভেতরে ফেটে পড়ে। তার মনে হয় এক্ষুনি গিয়ে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু সে নিজেকে সংযত করে। কি হচ্ছে এখানে? তোরা সবাই এখানে কি করছিস? নিশির কণ্ঠস্বর শুনে নাতাশা আর প্রমি চমকে ওঠে। অয়নও স্বস্তি নিঃশ্বাস ফেলে। আরে নিশি, তুই কখন এলি? আমরা অয়নের সাথে গল্প করছিলাম। হ্যাঁ নিশি আপু, অয়ন ভাইও তো এতক্ষণ একা একা বসেছিল। আমরা ভাবলাম ওর সাথে একটু গল্প করি। গল্প করার জন্য তো আর কেউ ছিল না বুঝি? অয়ন কি পেয়েছিস বুঝি? আরে বাবা, রাগ করছিস কেন? অয়ন তো আমাদের ভাই, ওর সাথে একটু গল্প করলে দোষ কি? তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না আপু, আমার কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, কিন্তু বেশি সময় ওর পাশে বসে থাকার কোনো দরকার নেই। ও এখন বিশ্রাম নেবে। ধুর বাবা, তুই তো একেবারে পাহারাদার হয়ে গেলি। নাতাশা আর প্রমি তখন অনিচ্ছা সত্ত্বেও অয়নের পাশ থেকে উঠে দাঁড়ায়। তাদের চোখে কিছুটা বিরক্তি স্পষ্ট। ঠিক আছে নিশি আপু, আমরা তাহলে আসি। নাতাশা আর প্রমি রুম থেকে বেরিয়ে যায়। নিশি তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নাতাশা আর প্রমি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর নিশি অয়নের দিকে ঘুরে তাকায়। তার চোখে তখনও রাগের রেশ। অয়ন নিচু মুখে বসেছিল, বুঝতে পারছিল নিশির রাগ হয়েছে। কি হচ্ছিল এসব? ওরা তোর এত কাছে এসে বসেছিল কেন? আর তুই কিছু বলছিলি না কেন? আরে আপু, আমি তো কিছুই করছিলাম না, ওরাই এসে বসেছিল। তাহলে উঠিয়ে দিচ্ছিলি না কেন? আমি না থাকলে তো সারা জীবন ওভাবেই বসে থাকতিস। নিশি অয়নের কাছে এসে তার পাশে বসে। তার চোখে তখনও রাগ, কিন্তু সেই রাগের পেছনে ছিল গভীর অধিকারবোধ। অয়ন নিশির দিকে তাকায়। আপু, তুমি এত রাগ করছো কেন? আমি তো বলেছি আমার শুধু তোমার সাথে কথা বলতে ভালো লাগে। অয়নের কথা শুনে নিশির রাগ কিছুটা কমে আসে। সে অয়নের হাতটা নিজের হাতে নেয়। আমি রাগ করবো না তো কে করবে? তুই যখন আমার সাথে থাকিস তখন অন্য কোনো মেয়ের দিকে তোর তাকানো উচিত না, আর ওদের সাথে তো একদমই না। আর কখনো তাকাবো না আপু, আমি শুধু তোমার দিকেই তাকাবো। অয়নের কথা শুনে নিশি হেসে ফেলে। অয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। দুষ্টু ছেলে, জানিস না আমি তোকে কতটা আগলে রাখি? আর অন্য কারোর পাশে তোকে দেখলে আমার কেমন লাগে? কেমন লাগে? মনে হয় যেন আমার সব কিছু কেড়ে নিচ্ছে। আমি তোকে কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। মানে? না কিছু না, বাদ দে। অয়ন নিশির কথা শুনে নীরব থাকে। সে নিশির গভীর টানটা অনুভব করে। এই টানটা কখনো কখনো ওকে ভীত করে তোলে, আবার কখনো নির্ভরতা দেয়। নিশি অয়নের কপালে একটা চুমু দিয়ে ওকে আরো কাছে টেনে নেয়। চল এখন ঘুমাবি, অনেক জার্নি করেছিস। ওকে আপু। নিশি অয়নকে নিজের বুকের উপরে শুয়ে দেয়। অয়ন নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দেয়। নিশি হাতের আলতো স্পর্শে অয়নের সমস্ত চিন্তা যেন উধাও হয়ে যায়। তাদের সম্পর্কের এই গভীরতা আর রহস্যময়তা ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠছিল। কিছুক্ষণের মধ্যেই অয়ন গভীর ঘুমে তলিয়ে যায়। নিশি আলতো করে অয়নের গালে একটা চুমু দিয়ে মনে মনে বলে, ঘুমন্ত বাবুটাকে কত কিউট লাগছে। হায় রে, আর কতবার এর উপর ক্রাশ খাবো। নিশির তখনও ঘুম আসছিল না, তাই সে খাটের সাথে হালকা হেলান দিয়ে সাউন্ড বন্ধ করে মোবাইল টিপছিল। ঠিক তখনই নিশির মা রুমে আসেন। তিনি অয়ন আর নিশিকে এভাবে দেখে এক মুহূর্তের জন্য থমকে যান, তারপর অন্যদিকে ফিরে যান। আরে আম্মু, অয়ন তো ঘুমাচ্ছে, অন্য কিছু না, ও ও এভাবেই ঘুমায়। নিশির মা তখন নিশির দিকে তাকিয়ে হাসেন, তারপর ফিসফিস করে বলে, ঘুমাচ্ছে তো বটেই, কিন্তু এভাবে ঘুমানোটা কেমন যেন লাগছে। নিশির মুখ কিছুটা লজ্জায় লাল হয়ে ওঠে। সে মাথা নিচু করে ফেলে। আম্মু, তুমি কি বলছো? আরে বাবা, দেখিস না কেমন আদুরে ভঙ্গিতে জড়িয়ে ধরে আছে। তোদের দুজনকে দেখলে মনে হয়। তারা কথা বলছিলেন, ঠিক তখনই অয়ন কিছুটা নড়ে ওঠে এবং নিশিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নিশি তখন তার মাকে ইশারায় আস্তে কথা বলতে বলে। আম্মু আস্তে আস্তে কথা বলো, ও জেগে যাবে। আচ্ছা আচ্ছা,
জেগে গেলে আর কি হবে, তোর জামাই তো। আম্মু, নিশির মা মুচকি হেসে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। তার চোখে এক নতুন স্বপ্ন খেলা করে। নিশির মা ফিসফিস করে কিছু কথা বলার পর উঠে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমি যাই। অয়ন উঠলে ওকে নিয়ে ড্রয়িং রুমে আসিস। নিশি মাথা নেড়ে সম্মতি জানায়। নিশির মা রুম থেকে চলে যাওয়ার পর নিশি আলতো করে অয়নের গালে একটি চুমু দেয়। কিছুক্ষণ পর অয়নের ঘুম ভাঙে। সে চোখ খুলে দেখে এখনো নিশির বুকেই শুয়ে আছে। সে আলতো করে নিশির বুক থেকে মুখ তোলে এবং নিশির দিকে তাকিয়ে দেখে নিশি মোবাইল টিপছে। আপু তুমি কি ঘুমাওনি? না ঘুম আসছিল না তাই ঘুমাইনি। তোর ঘুম হয়েছে? হ্যাঁ আপু, তোমার সাথে ঘুমালে কেন জানি আমি খুব আরামে ঘুমাতে পারি। আচ্ছা এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমরা ড্রয়িং রুমে যাব। অয়ন তখন বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। নিশি মোবাইল রেখে অয়নের জন্য অপেক্ষা করে। অয়ন ফ্রেশ হয়ে ফিরে এলে নিশি তার হাত ধরে। তারা দুজনেই গেস্ট রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে যায়। ড্রয়িং রুমে ঢুকতেই অয়ন দেখে তার ছোট মামা তার ছোট মামি বসে আছেন। তাদের দেখে অয়নের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। ছোট মামা মামি অয়নকে দেখে হাসেন। আরে নয়ন, কখন এলি বাবা? আমরা তো ভেবেছিলাম তুই বুঝি আসবিই না। এই তো মামা এসেছি। কেমন আছো তোমরা? অনেক দিন পর দেখা। ভালো আছি বাবা। কত বড় হয়ে গেছিস। সেই ছোট্টটি দেখেছিলাম, এখন তো রীতিমতো যুবক। পড়াশোনা কেমন চলছে? জি মামি, ভালোই চলছে। এবার তো কলেজে উঠবো। বাহ, খুব ভালো কথা। মন দিয়ে পড়াশোনা করবি, আর কোনো অসুবিধা হলে আমাদের বলবি। এখানে যখন এসেছিস তখন তোকে ভালো করে খেতেই হবে। নিশি, দেখিস তোর জিনিসটা যেন রোগা না হয়ে যায়। মামা কি বলছো এসব? আরে সরি, আমি বলতে চেয়েছিলাম তোর ভাইয়া যেন রোগা না হয়ে যায়। মামা তোমার নতুন গাড়িটা দেখেছি, দারুণ হয়েছে। হ্যাঁ বাবা, নতুন নিয়েছি। তোর পছন্দ হয়েছে? একদিন ঘুরে আসিস আমার সাথে। অবশ্যই মামা। আর খেলাধুলা কেমন করছিস? ক্রিকেট খেলিস এখনো? হ্যাঁ মামি, খেলি তো, তবে এখন পড়াশোনার চাপ একটু বেশি। পড়াশোনা দরকারি, তবে খেলাধুলাও জরুরি। শরীর ঠিক রাখতে হবে। অয়ন তাদের সাথে আরও কিছুক্ষণ গল্প করে। নিশি তাদের কথোপকথন শুনছিল আর মুচকি হাসছিল। পারিবারিক আড্ডায় ঘর ভরে ওঠে। ড্রয়িং রুমে ছোট মামা মামির সাথে অয়নের গল্প বেশ জমে উঠেছিল। নিশি তাদের পাশে বসে হাসি মুখে সবার কথা শুনছিল। পারিবারিক এই উষ্ণ পরিবেশে নিশি কিছুটা স্বস্তি পাচ্ছিল। তবে তার চোখ ছিল বারবার অয়নের দিকে। অয়ন ও মামা মামির সাথে কথা বলার ফাঁকে নিশিকে আর চোখে দেখছিল। হঠাৎ করে নাতাশা আর প্রমি ড্রয়িং রুমে ঢোকে। তারা দুজনেই অয়নকে দেখে মুহূর্তের জন্য থমকে যায়। এরপর নাতাশা এগিয়ে আসে এবং সরাসরি অয়নের পাশে গিয়ে বসে। প্রমি এসে বসে তার অন্য পাশে। আরে অয়ন, তুমি নাকি এতক্ষণ ঘুমিয়েছিলে, উঠলে কখন? হ্যাঁ ভাইয়া, কখন উঠলে? নিশি নাতাশা আর প্রমিকে অয়নের এত কাছে বসে গল্প করতে দেখে ভিতরে ভিতরে আবার রোগে ওঠে। তার মুখটা কঠিন হয়ে যায়। তোদের বুঝি আর কোনো কাজ নেই? অয়ন এতক্ষণ জার্নি করে এসেছে, ওকে একটু বিশ্রাম নিতে দিবি না? আরে নিশি, তুই এত বাড়াবাড়ি করিস কেন? অয়ন তো আমাদের ভাই, ওর সাথে একটু গল্প করলে কি হবে? হ্যাঁ নিশি আপু, আমরা তো শুধু কথা বলছিলাম, এতে কি সমস্যা? কথা বলছিলি নাকি বিরক্ত করছিলি? আমি বলেছিলাম না ওকে একা থাকতে দিবি? অয়ন তখন কিছুটা অস্বস্তি বোধ করে। সে জানে নিশির রাগ এখন চরমে। সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আরে আপু, ওরা তো ভালোই গল্প করছিল, কোনো সমস্যা নেই। তুই চুপ থাক, তোর তো সব কিছুতেই ভালো লাগে। ছোট মামা মামি এতক্ষণ চুপচাপ দেখছিলেন। এবার নিশির মা পরিস্থিতি হালকা করার জন্য কথা বলেন। তোরা সব শান্ত হো, ছোটরা এসেছে, একটু গল্প করবেই তো। নিশি, তুই এত রাগ করছিস কেন? না মা, কিছু না, এমনিতেই বললাম। নাতাশা তখন মুচকি হাসে, যেন সে জয়ী হয়েছে। সে আবারও অয়নের দিকে ঘেঁষে বসে। এই দৃশ্য দেখে নিশির রাগ আরও বেড়ে যায়। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে যেন নাতাশাকে এখনই টেনে নিয়ে একটা উচিত শিক্ষা দেবে। অয়ন চল আমরা রুমে যাই, আমার বইপত্রগুলো গোছাতে হবে, তুই আমাকে হেল্প করবি। নিশি অয়নের হাত ধরে টেনে তোলে। অয়ন কিছুটা হতভম্ব হলেও নিশির সাথে উঠে দাঁড়ায়। আরে নিশি, এত টানিস কেন? অয়ন কি ছোট বাচ্চা নাকি? নিশি নাতাশার কথায় কান না দিয়ে অয়নকে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। নাতাশা আর প্রমি তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আসে। নিশি অয়নের হাত ধরে একরকম টেনে হিস্ট্রে ড্রয়িং রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে।
অয়ন কিছুটা হতভম্ব হলেও নিশির পিছু পিছু আসে। রুমে ঢুকে নিশি দরজাটা আলতো করে ভেজিয়ে দেয়, যেন বাইরের সব কোলাহল আর চোখ থেকে নিজেদের আড়াল করতে চায়। ওখানে বসে বসে ওদের সাথে কি গল্প হচ্ছিল শুনি? আমি না বলেছিলাম ওদের সাথে বেশি কথা বলবি না? আরে আপু, আমি তো কিছুই করছিলাম না, ওরাই তো আমার পাশে এসে বসলো। জানি, তোর তো আর কোনো দোষ থাকে না। চল এখন আমার বইপত্রগুলো গোছা, কালকে তো আবার চলে যাব। নিশি তখন রুমের এক কোণে রাখা একটা চেয়ার টেনে আনে। আলমারির একদম উপরের তাকে তার কিছু পুরনো বই রাখা ছিল, যা হাত দিয়ে নামানো বেশ কঠিন। নিশি চেয়ারের উপর দাঁড়িয়ে বইগুলো নামানোর চেষ্টা করে। উফ, এত উঁচুতে কে রেখেছে এগুলো? অয়ন তখন দ্রুত এগিয়ে এসে চেয়ারটা ধরে। আপু আমি ধরছি, সাবধানে নামাও। নিশি উপরের দিকে উড়ু হয়ে বই নামাচ্ছিল। তার শরীরের ভারসাম্য কিছুটা নড়ে যায়, সে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখনই অয়ন তাকে ধরতে হাত বাড়ায়, কিন্তু নিশি সোজা অয়নের উপর এসে পড়ে। অয়ন নিশিকে নিয়ে তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। মুহূর্তের জন্য তাদের ঠোঁটজোড়া এক হয়ে যায়। নিশি চোখ বড় বড় করে ফেলে, যেন এই অভাবনীয় ঘটনাটি বিশ্বাস করতে পারছে না। অয়নও হকচকিয়ে যায়। সেই স্পর্শ ছিল ক্ষণিকের, কিন্তু তার ছিল গভীর। নিশি দ্রুত অয়নের উপর থেকে উঠে পড়ে এবং অন্যদিকে ফিরে বই গোছানো শুরু করে। তার মুখ লজ্জায় টকটকে লাল। নিশি সবসময় নিজের ইচ্ছেতে অয়নকে চুমু খেয়েছে, কিন্তু আজকের এই ভুলবশত চুমুটাই যেন তাকে এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। তার সারা শরীরে এক মিষ্টি শিহরণ খেলে যাচ্ছিল। অয়নও বিছানায় শুয়েছিল, তার মনে তখনও সে স্পর্শের ঘোর। দুজনের মধ্যে নীরবতা নেমে আসে, কিন্তু সেই নীরবতা যেন হাজারো অব্যক্ত কথা বলে দিচ্ছিল। সেই অপ্রত্যাশিত মুহূর্তের পর নিশি আর অয়ন দুজনেই কিছুটা অপ্রস্তুত ছিল। তারা দ্রুত নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়। রুমের ভেতর একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, যা তাদের দুজনের জন্যই নতুন। বই গোছানো শেষ হলে নিশি অয়নকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাতের খাবারের জন্য সবাই ডাইনিং টেবিলে জড়ো হয়। নিশির বাবা মা, ছোট মামা মামি, নাতাশা, প্রমি সবাই মিলে টেবিলটা বেশ জমজমাট। নিশি আর অয়নও নিজেদের জায়গায় বসে। নিশি বারবার আর চোখে অয়নের দিকে তাকাচ্ছিল, আর অয়নও মাঝে মাঝে নিশির দিকে চেয়ে দেখছিল। তাদের আজকের ঘটে যাওয়া ঘটনাটা দুজনের মনেই ঘুরপাক খাচ্ছিল। খাবারের এক পর্যায়ে নিশির বাবা অয়নের দিকে তাকিয়ে কথা বলেন। অয়ন, কালকের দিনটা থেকে যা, আমি তো রাব্বুর সাথে কথা বলে নিব। অয়ন তখন নিশির দিকে তাকায়, যেন নিশির মতামতের উপরই তার সিদ্ধান্ত নির্ভর করছে। আপু যা বলবে তাই। নিশি কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সে জানে অয়ন এখন যদি এখানে থাকে তাহলে নাতাশা ও প্রমি অয়নের কাছে ঘেঁষার চেষ্টা করবে। না আব্বু, নতুন ভার্সিটিতে ভর্তি হব, তাছাড়া অয়নেরও অনেক পড়া আছে। নিশির বাবা মা একে অপরের দিকে তাকান। অয়নের ছোট মামা মামিও নীরব থাকেন। নিশির কথার পর ডাইনিং টেবিলে হঠাৎ করিয়ে এক ধরনের নীরবতা নেমে আসে। এই পরিস্থিতিতে নিশির এমন সিদ্ধান্ত অয়নের বাবা মা বা অন্যান্যদের কি প্রতিক্রিয়া হবে? তাদের সম্পর্কটা কি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে? রাতের খাবার শেষে নিশি নিজের ঘরে ফিরে আসে। বিছানায় বসে সে সারাদিনের ঘটনাগুলো নিয়ে ভাবছিল, বিশেষ করে অয়নের সঙ্গে ঘটে যাওয়া সেই অপ্রত্যাশিত মুহূর্তটা। কিছুক্ষণ পর সে অয়নের ঘরে উকি দিতে যায়। দেখতে পায় অয়ন কি করছে। গেস্ট রুমের দরজাটার কাছে গিয়ে সে দেখে অয়ন লাইট জ্বালিয়ে খাটে ঘুমিয়ে আছে। লাইটের আলোয় ওর ঘুম আসছিল না। রে, লাইট জ্বালিয়ে রেখেছিস কেন? আসলে আপু, এখানে তো আগে আর একা ঘুমাইনি, তাই একটু ভয় লাগছে, তাই আর কি লাইট জ্বালিয়ে রেখেছি। ও, তোর ভয় করছে? আগে বলবি না? সে তখন রুমের লাইটটি অফ করে দেয়। ঘরটা মুহূর্তেই অন্ধকার হয়ে যায়। আরে আপু, লাইট অফ করলে কেন? আমার ভয় লাগছে। নিশি তখন কিছু না বলে অয়নের পাশে গিয়ে শুয়ে পড়ে। বিছানায় গায়ে নিয়ে দিতেই অয়ন কিছুটা নড়ে চড়ে ওঠে। এখন তোর ভয় লাগবে না, ঘুমিয়ে পড়। অয়ন তখন নিজে থেকেই নিশিকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। অয়নের এই কাজে নিশি কিছুটা অবাক হয়, কারণ সবসময় সে নিজেই অয়নকে তার বুকে ঘুম পাড়াতো, আর আজকে অয়ন নিজে থেকেই এসে তার বুকের উপর শুয়ে পড়েছে। নিশি তার কৌতূহল ধরে রাখতে পারে না। কিরে, আজকে যে তুই নিজের থেকেই আমার বুকের উপর ঘুমাচ্ছিস? আপু, তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকে ঘুমাতে আমার অনেক ভালো লাগে, আবার অনেক শান্তিতে ঘুমাতে পারি। নিশি আর কিছু বলে না, শুধু হাসে। অয়নের কথায় তার মনটা আনন্দে ভরে যায়। নিশি আলতো করে অয়নের মাথায় হাত বুলিয়ে দেয়।
রাতের নিস্তব্ধতা যেন তাদের সম্পর্কের এই নতুন অনুভূতিকে আরো গভীর করে তোলে। রাতের গভীর ঘুম শেষে পরের দিন সকাল হয়। সূর্যের নরম আলো জানালা দিয়ে ঘরে এসে পড়ে। নিশি চোখ খুলে আর দেখে অয়ন এখনো তার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার মুখে এক অদ্ভুত শান্তি। নিশি আলতো করে অয়নের চুলে হাত বুলিয়ে দেয়। তার ঠোঁটে ফুটে ওঠে এক মিষ্টি হাসি। অয়ন নড়ে চড়ে উঠলে নিশি ফিসফিস করে বলে, সকাল হয়ে গেছে বাবু, ওঠ। অয়ন ঘুম ভাঙার পর কিছুটা আলসেমি করে নিশির বুকে আরো একটু সেধিয়ে যায়। নিশি তখন হেসে ওঠে। এই আর না, ওঠ এখন, নিচে গিয়ে ফ্রেশ হয়ে আয়। অয়ন তখন অনিচ্ছা সত্ত্বেও নিশিকে ছেড়ে উঠে বসে। তারা দুজনেই ফ্রেশ হয়ে নিচে আসে। ততক্ষণে নাস্তার টেবিল প্রস্তুত। নিশির বাবা মা, ছোট মামা মামি, নাতাশা আর প্রমি সবাই নাস্তার টেবিলে উপস্থিত। কি রে তোরা এত দেরি করলি কেন? একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল আম্মু। সবাই মিলে একসঙ্গে নাস্তা করে। নাস্তার টেবিলে হাসি ঠাট্টা আর গল্পের আড্ডা জমে ওঠে। নিশির বাবা অয়নের দিকে তাকিয়ে বলেন, তাহলে অয়ন, আবার কবে আসছিস আমাদের বাড়িতে? পড়াশোনার চাপটা একটু কমলে আবার আসবো মামা। নাস্তা শেষ হলে নিশি আর অয়ন সবার থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়। অয়ন তার ছোট মামা মামি, নাতাশা আর প্রমির থেকে বিদায় নেয়। নাতাশা অয়নের দিকে তাকিয়ে একটু হাসে, আর প্রমি মুখ গোমরা করে থাকে। আবার আসিস কিন্তু। হ্যাঁ ভাইয়া, আবার এসো। এরপর অয়ন তার মামা মামিকে জড়িয়ে ধরে বিদায় জানায়। আসি মামা মামি, ভালো থেকো তোমরা। নিশির বাবা মা অয়ন আর নিশিকে গাড়ির কাছে এগিয়ে দেন। সাবধানে যাস তোরা। আর রোয়ন, তোর আম্মুকে বলিস আমরা খুব শীঘ্রই দেখা করতে যাব। ঠিক আছে মামি। নিশি সবার দিকে তাকিয়ে হাসে। অয়ন গাড়িতে উঠে বসলে নিশিও তার পাশে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে। আর মামার বাড়ির স্মৃতিগুলো অয়ন ও নিশির মনে টাটকা হয়ে থাকে। তাদের মনে তখনও সেই আকস্মিক স্পর্শ, সেই মিষ্টি চুমু আর এক নতুন অনুভূতির ঘোর। সামনে কি ঘটবে, এরপর অয়ন আর নিশির জীবনে কি ধরনের ঘটনা ঘটতে পারে, তাদের সম্পর্কে রহস্য কি উন্মোচিত হবে, নাকি গল্পের কোনো অপ্রত্যাশিত মোড় ঘুরবে। মামার বাড়ি থেকে অয়নদের বাড়ির পথে গাড়ি চলতে শুরু করে। গাড়ির ভেতরে নিশি আর অয়ন পাশাপাশি বসে আছে। তাদের দুজনের মনেই মামার বাড়িতে কাটানো সময়গুলো, স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছিল, বিশেষ করে সেই অপ্রত্যাশিত মুহূর্তগুলো। অয়ন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল, কিন্তু তার হাতটা অজান্তেই নিশির হাতের উপর রাখা ছিল। নিশিও আলতো করে অয়নের হাতটা ধরে রেখেছিল। শহরের কোলাহল ধীরে ধীরে বাড়তে থাকে। তারা নিজেদের বাড়ির কাছাকাছি চলে এসেছে। বুঝতে পেরে অয়ন কিছুটা নড়েচড়ে বসে। আর কতক্ষণ আপু? আর কিছুক্ষণ, মনে হয় চলে এসেছি। কিছুক্ষণ পর গাড়িটা অয়নদের বাড়ির সামনে এসে থামে। অয়নের মনে এক মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে নিজের বাড়িতে ফেরার আনন্দ, অন্যদিকে নিশির সঙ্গে কাটানো একান্তের সময়গুলো ইতি টানার বিষাদ। গাড়ি থেকে নামতে অয়নের মা আর বাবা তাদের স্বাগত জানাতে এগিয়ে আসেন। তাদের মুখে স্বস্তির হাসি। আয় বাবা আয়, সাবধানে এসেছিস তোরা? হ্যাঁ আম্মু, একদম ঠিক আছি। ভালোই হলো তোরা এসেছিস। আমরা তো ভাবছিলাম পথঘাট কেমন পেলি। জি ফুপা, কোনো সমস্যা হয়নি। ড্রাইভার আঙ্কেল খুব সাবধানে চালিয়েছেন। অয়ন তার বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে। তারপর তারা সবাই মিলে বাড়ির ভেতরে যায়। নিশিও তাদের পিছু পিছু আসে। আর নিশি আয়, তোর জন্য ঘরটা পরিষ্কার করে রেখেছি, আর তোর জিনিসপত্র গোছানো হয়ে গেছে। থ্যাংক ইউ ফুফি। অয়ন তার রুমে গিয়ে নিজের ব্যাগ রাখে। নিশিও তার জন্য নির্ধারিত নতুন রুমটিতে যায়। দুজনের মনেই নতুন এক অধ্যায়ের সূচনা হওয়ার আভাস। অয়নদের বাড়িতে পৌঁছানোর পর নিশি তার নতুন রুমে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। সারাদিনের ধকল আর মামার বাড়িতে ঘটে যাওয়া অপ্রত্যাশিত মুহূর্তগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। অয়নও নিজের রুমে ছিল, তার মনেও একই ভাবনা। রাতে খাবার টেবিলে সবাই একসঙ্গে বসে। অয়নের বাবা মা, অয়ন আর নিশি। পারিবারিক আবহ বেশ শান্ত ও স্বাভাবিক। নিশি, তুই কি তোর কাগজপত্র এনেছিস? ভার্সিটিতে ভর্তি করার জন্য তো লাগবে। হ্যাঁ ফুপা, সব এনেছি, ব্যাগের মধ্যেই আছে। ভালো করেছিস। তাহলে কাল সকালে আমরা বেরিয়ে যাব। তোর ভার্সিটির কাজটা মিটিয়ে ফেলে আমি অফিসে যেতে পারবো। নিশি সম্মতি জানিয়ে মাথা নাড়ে। অয়ন চুপচাপ তাদের কথা শুনছিল, তার চোখে এক নতুন দিনের স্বপ্ন। পরের দিন সকালে অয়ন স্কুল ড্রেস পরে একদম রেডি। অন্য রুমে নিশিও তৈরি হচ্ছিল। আজ অয়নের বাবা নিশিকে নতুন ভার্সিটিতে ভর্তি করিয়ে দেবেন। নিচের নাস্তার টেবিলে অয়ন বসেই নিশির দিকে তাকিয়েছিল। নিশি যখন নাস্তার টেবিলে আসে
তখন অয়ন মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকে। নিশি একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিল, যা তাকে আরো মিষ্টি দেখাচ্ছিল। আচ্ছা নিশি, যা গিয়ে কাগজপত্রগুলো নিয়ে আয়, আমরা বেরোবো। নিশি মাথা নেড়ে রুমের দিকে যায়। কাগজপত্র নিয়ে ফিরে এসে দেখে অয়ন নেই। সে কিছুটা অবাক হয়ে অয়নের বাবাকে জিজ্ঞেস করে, ফুপা, অয়ন কোথায়? ওর স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাই ও চলে গিয়েছে। কিন্তু ফুপা, বাড়িতে তো ড্রাইভার একজন, তাহলে ও গেল কিভাবে? অয়ন ড্রাইভিং পারে, তাই কখনো গাড়ি কখনো বাইক নিয়ে একাই চলে যায়। এই পিচ্চিটা এত কিছু শিখলো কবে? নিজে নিজেই শিখেছে, শুধু আমার ড্রাইভিং লাইসেন্সগুলো ও ব্যবহার করে। আচ্ছা এখন চল, এত কথা বলার সময় নেই, তোকে ভর্তি করিয়ে আমি আবার অফিসে যাব। নিশি অয়নের কথা শুনে কিছুটা অবাক হয়, কিন্তু সে আর কথা বাড়ায় না। অয়নের বাবা আর নিশি তখন বাড়ির বাইরে বের হয়ে গাড়িতে উঠে। অয়নের বাবা আর নিশি গাড়িতে করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তাঘাটের যানজট পেরিয়ে তারা নির্দিষ্ট সময়ে ভার্সিটির ক্যাম্পাসে পৌঁছায়। ভার্সিটির বিশাল ক্যাম্পাস আর প্রাণবন্ত পরিবেশ দেখে নিশি মুগ্ধ হয়ে যায়। অয়নের বাবা তাকে সঙ্গে নিয়ে ভর্তি কার্যক্রমের জন্য নির্ধারিত অফিসে যান। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া, ফর্ম পূরণ করা, ফি পরিশোধ করা, সব কাজ অয়নের বাবা অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেন। নিশি চুপচাপ তার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মনে এক নতুন আশার আলো ঝলমল করে ওঠে। নতুন এক জীবনের শুরু, নতুন পরিবেশ আর নতুন অভিজ্ঞতা। সব কাজ শেষে অয়নের বাবা বলে, নিশি, আজকে কি ক্লাস করবি? হ্যাঁ ফুপা, আজকে থেকেই ক্লাস করব। যত তাড়াতাড়ি শুরু করি ততই ভালো। আচ্ছা ঠিক আছে, ক্লাস কর। তোর ছুটির সময় ড্রাইভার নিচে অপেক্ষা করবে, কোনো অসুবিধা হলে ফোন করবি। থ্যাংক ইউ ফুপা, আপনি না থাকলে হয়তো এত সহজে সব কাজ হতো না। অয়নের বাবা হাসেন। এরপর তিনি নিজ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। নিশি তখন একা হয়ে ভার্সিটির দিকে তাকিয়ে থাকে। নতুন ক্লাসরুম, নতুন বন্ধু আর নতুন স্বপ্ন তার সামনে হাতছানি দিচ্ছে। অয়নের বাবা চলে যাওয়ার পর নিশি ভার্সিটির করিডোরে একা দাঁড়িয়েছিল। বিশাল ক্যাম্পাস, নতুন মুখ আর অচেনা পরিবেশ তাকে কিছুটা দিশেহারা করে তুলছিল। কোথায় যাবে, কোন ক্লাসে যাবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই তার ক্লাসের ঘন্টার শব্দ বেজে ওঠে। নিশি দ্রুত ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করে। ক্লাসে ঢুকে নিশি দেখে বেশিরভাগ সিটই ভর্তি। সে পেছনের দিকে একটা খালি জায়গায় গিয়ে বসে। ক্লাস শুরু হওয়ার পর নিশি মন দিয়ে লেকচার শোনার চেষ্টা করে, কিন্তু তার মনটা কিছুটা বিক্ষিপ্ত ছিল। ক্লাসের বিরতি হলে আশেপাশে বসা শিক্ষার্থীরা নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। নিশি চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পর তার পাশের সিটে বসে একটি মেয়ে নিশির দিকে তাকায়। মেয়েটির নাম রেশমি। রেশমি দেখতে খুব হাসি খুশি আর মিশুক প্রকৃতির। হাই, আমি রেশমি। তোমার নাম কি? নতুন ভর্তি হয়েছে নাকি? হাই, আমি নিশি। হ্যাঁ, আমি আজকেই ভর্তি হলাম। ও আচ্ছা, আমি তো তোমাকে আগে দেখিনি। কোন ডিপার্টমেন্ট তোমার? হিসাব বিজ্ঞান। তোমার? আমারও একই ডিপার্টমেন্ট। কি দারুণ, তাহলে তো আমরা একই ক্লাসে থাকবো। নিশি তখন কিছুটা স্বস্তি পায়। রেশমির কথা বলার ধরন তার বেশ ভালো লাগে। ঠিক তখনই তাদের সামনের সিটে বসা আরও একটি মেয়ে তাদের দিকে ঘুরে তাকায়। মেয়েটির নাম অদিতি। অদিতি দেখতে শান্ত ও বুদ্ধিমান। হ্যালো, আমিও একই ডিপার্টমেন্টের। মনে হচ্ছে আমরা তিনজনই একই ক্লাসের। আমি অদিতি। হ্যালো অদিতি, খুব ভালো হলো। ওয়াও, দারুণ তো। ফার্স্ট দিনেই আমরা 3 বান্ধবী পেয়ে গেলাম। চল তাহলে ক্যান্টিনে গিয়ে কিছু খাই, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, ভালো আইডিয়া। নিশি, তুমি যাবে? হ্যাঁ চলো। নিশি, রেশমি আর অদিতি একসঙ্গে ক্যান্টিনের দিকে যায়। ক্যান্টিনে যেতে যেতে তারা নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। নিশি, তুমি কোথা থেকে এসেছো? এখানকার পরিবেশ কেমন লাগছে তোমার? আমি আসলে কুমিল্লা থেকে এসেছি। এখানকার পরিবেশ বেশ বড় আর নতুন, তাই একটু গুছিয়ে নিতে সময় লাগবে। চিন্তা করো না, আমরা আছি তো। কোনো সমস্যা হলে আমাদের বলবে। আর ভার্সিটি সম্পর্কে যা জানার আছে আমরা বলে দিব। হ্যাঁ একদম, দেখবে খুব দ্রুতই সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমাদের এখানে অনেক মজা হয়, নানা ধরনের ইভেন্ট হয়। শুনে ভালো লাগছে। তোমাদের সাথে পরিচিত হয়ে আমারও খুব ভালো লাগছে। নিশি সেদিন প্রথম দিনেই দুজন নতুন বান্ধবী পেয়ে যায়। তাদের সাথে গল্প করতে করতে তার মনে হচ্ছিল নতুন পরিবেশের ভয়টা অনেকটাই কেটে গেছে। এই নতুন বন্ধুত্ব তার নতুন ভার্সিটি জীবনকে আরও আনন্দময় করে তুলবে। নিশি, রেশমি আর অদিতি ক্যান্টিনে বসে গল্প করছিল। তাদের মধ্যে বেশ সখ্যতা গড়ে উঠেছে।
রেশমি স্বভাবতই বেশি চঞ্চল আর সরাসরি প্রশ্ন করতে ভালোবাসে। নিশি, তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? দেখতে দারুণ তো। নিশি এমন সরাসরি প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। আরে না, আমার ওইসব নেই। কি বলছিস তুই? তোর মতো কিউট একটা মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই? এ তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ নিশি, রেশমি ঠিকই বলছে। তোমার মতো মেয়েদের তো লাইন লেগে থাকার কথা। বয়ফ্রেন্ড নেই, জামাই আছে। নিশির কথা শুনে রেশমি আর অদিতি দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। তাদের চোখে স্পষ্ট অবিশ্বাস। তার মানে তুই ম্যারিড? কিছুটা ওইরকমই। কিছুটা ওই রকম মানে? এটা কেমন কথা? নিশি হেসে ওঠে। তার চোখে রহস্যের ছোঁয়া। সে ঘড়ি দেখে। চল, পরে কোনোদিন বলবো। এখন চল, ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। রেশমি আর অদিতি একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের মনে তখনও নিশির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। তারা বুঝতে পারে নিশির জীবনে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। তিনজনই ক্লাসের দিকে হাঁটা দেয়। নিশি, রেশমি আর অদিতি ক্লাসে গিয়ে যার যার সিটে বসে। তাদের মনে তখনও জামাই রহস্যের ঘোর। স্যার ক্লাসে আসার ঠিক আগ মুহূর্তে রেশমি নিশির দিকে ঘুরে ফিসফিস করে। নিশি, দুলাভাইয়ের সাথে তাহলে কবে পরিচয় করাবে? নিশির ঠোঁটে হাসি ফোটে। সে আর চোখে রেশমির দিকে তাকায়। কেন, দুলা ভাইয়ের সাথে দেখা করার তো ইচ্ছা কেন? আমাদের একটা মাত্র দুলাভাই তো, আমাদের কি দেখা করার ইচ্ছে থাকবে না? আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক তখনই স্যার ক্লাসে আসেন। সবাই তখন দ্রুত নিজেদের বই খুলে পড়াশোনায় মনোযোগ দেয়। নিশির মুখে তখনও সে হাসির রেশ লেগেছিল। সে জানে এই রহস্য নিয়ে বান্ধবীরা তাকে সহজে ছাড়বে না। সেদিন সন্ধ্যাবেলা নিশি অয়নকে পড়াতে বসেছে। অয়নদের নতুন বাড়িতে নিশির জন্য আলাদা একটা পড়ার ঘরও ঠিক করে দেওয়া হয়েছে, যেখানে শান্ত পরিবেশে তারা পড়াশোনা করতে পারে। অয়ন চেয়ারে বসেছিল আর নিশি তার পাশে দাঁড়িয়ে কিছু অঙ্ক বোঝাচ্ছিল। দেখ, এই অঙ্কটা তুই ভুল করেছিস। এখানে এই স্টেপটা এইভাবে হবে না। অয়ন তখনও মনোযোগ না দিয়ে নিশির দিকে তাকিয়েছিল। তার চোখ নিচেই নিশির হাতের উপর ঘুরছিল। আপু, তুমি এত সুন্দর করে অঙ্ক করাও যে অঙ্ক করতে ইচ্ছা করে না, শুধু দেখতে ইচ্ছা করে। নিশির ঠোঁটে এক ফালে হাসি ফোটে। সে আলতো করে অয়নের মাথার চুলে টোকা দেয়। দুষ্টুমি করবি না, মন দিয়ে অঙ্ক কর, কালকে তোর পরীক্ষা। নিশি আবার অঙ্ক বোঝাতে শুরু করে, কিন্তু অয়ন আবারও এক দুষ্টু বুদ্ধি আটে। সে আলতো করে নিজের পা দিয়ে নিশির পা ছুঁয়ে দেয়। নিশি চমকে উঠে এবং অয়নের দিকে তাকায়। অয়ন তখন নিষ্পাপ মুখে খাতার দিকে তাকিয়েছিল। কি করছিস? কি করলাম আপু, আমি তো অঙ্ক করছি। নিশি মনে মনে হাসে। সেও এবার অয়নের সাথে দুষ্টুমি শুরু করে। অয়ন যখন কলম দিয়ে খাতে কিছু লিখছিল, তখন নিশি আলতো করে তার কাঁধে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়। অয়ন নড়ে ওঠে এবং নিশির দিকে তাকায়। নিশি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে ভান করে যেন সে কিছুই করেনি। আপু, তুমি কি করছো? আমি কি করছি? আমি তো দেখছি তুই ঠিকঠাক লিখছিস কিনা। অয়ন এবার কলমটা রেখে দেয় এবং নিশির হাতটা ধরে টেনে নেয়। নিশি তখন অয়নের পাশে চেয়ারে বসে পড়ে। অয়ন নিশির হাত নিজের হাতে ধরে রেখেছিল। আপু, তুমি এত দুষ্টু কেন? তুই আমার সাথে দুষ্টুমি করিস, তাই আমি তোর সাথে করি। অয়ন যখন নিশির হাতের তালুতে আলতো করে চুমু খায়, নিশি চমকে ওঠে। তার মুখ লাল হয়ে যায়। সে অয়নের দিকে মুগ্ধ চোখে তাকায়। অয়ন তখন তার দিকে দুষ্টু হেসে চোখ মারে। এসব কি করছিস? কেউ দেখে ফেললে? আপু, তুমি কি আমাকে ভালোবাসো? অয়নের এমন প্রশ্নে নিশি অপ্রস্তুত হয়ে পড়ে। অয়ন এমন সরাসরি প্রশ্ন করবে এটা সে কখনোই আশা করেনি। নিশি নিজেকে ঠিক করে নিয়ে হেসে ওঠে। হ্যাঁ, আমি তোকে ভাই হিসেবে অনেক ভালোবাসি। না, ভাই হিসেবে নয়। তুমি কি আমাকে একজন ভালোবাসার মানুষ হিসেবে ভালোবাসো? নিশির চোখ বড় বড় হয়ে যায়। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। এই, তুই কি বলছিস এগুলো? তোকে এসব কথা কে শিখিয়েছে? আর আমি তোকে বয়ফ্রেন্ড হিসেবে কেন ভালোবাসবো? তুই তো শুধু আমার ভাই। তাহলে আপু, তোমার আমার প্রতি এই কেয়ারগুলো কি? তুমি যদি আমাকে ভাই হিসেবে দেখতে তাহলে আমার এত কাছে আসতে না, আমাকে অমনভাবে কিস করতে না। নিশির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে চুপ হয়ে যায়। অয়নের কথার কোনো উত্তর দিতে পারে না। অয়নের চোখে তখনও জবাবের প্রতীক্ষা। চুপ হয়ে গেল কেন আপু? আমার উত্তর লাগবে। নিশি তখনও চুপ। সে কিছুই বলছে না। তার মাথা নিচু হয়ে আসে। আপু, চুপ করে থেকো না, আমাকে আমার উত্তর দাও, উত্তর দাও। অয়নের অস্থিরতা দেখে নিশির বাঁধ ভেঙে যায়। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তার মনের অব্যক্ত ভালোবাসা যেন কথার রূপে বেরিয়ে আসে। হ্যাঁ, আমি ভালোবাসি তোকে। আমি তোকে অনেক ভালোবাসি। নিশি
এটা বলার সাথে সাথেই অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। অয়নও এক মুহূর্তও দেরি না করে নিশিকে পরম নির্ভরতায় আগলে নেয়। অয়ন নিশির পিঠে হাত বুলিয়ে দেয়, যেন তার সব অস্থিরতা শান্ত করতে চায়। আমিও তোমাকে ভালোবাসি আপু, অনেক ভালোবাসি। নিশি অয়নের বুকে মুখ লুকিয়ে থাকে, তার কান গরম হয়ে ওঠে। অয়নের ভালোবাসার স্বীকারোক্তি যেন তার সব ভয় দূর করে দিয়েছে। নিশি অয়নের বুকে মুখ রেখেই বলে, আমি জানতাম না তুইও আমাকে এভাবে ভালোবাসিস। আমার খুব ভয় করছিল। এখন আর ভয় নেই, আমরা তো আছি, শুধু তুমি আর আমি। অয়ন নিশিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তাদের নীরব আলিঙ্গনই যেন সেই গভীর ভালোবাসার গল্প বলে দিচ্ছিল, যা এতদিন অব্যক্ত ছিল। রুমের ভেতরের বাতাস যেন ভালোবাসার এক নতুন সুগন্ধে ভরে ওঠে। এরপর অয়ন আর নিশির সম্পর্কে কি পরিবর্তন আসবে? তাদের এই নতুন অধ্যায় কি পরিবারের কাছে ধরা পড়বে, নাকি কোনো ঝড় তাদের আলাদা করে দিবে? তাহলে মনোযোগ দিয়ে গল্প শুনতে থাকুন। নিশির ভালোবাসার স্বীকারোক্তি আর অয়নের দৃঢ় আলিঙ্গন যেন তাদের দুজনের সব লুকানো অনুভূতিকে প্রকাশ করে দেয়। তারা একে অপরের উষ্ণতায় নিশ্চিন্তে হারিয়ে যায়। রুমের বাইরে সব কোলাহল, সব দ্বিধা যেন মুহূর্তেই বিলীন হয়ে যায়। কিছুক্ষণ পর নিশি অয়নের বুক থেকে মাথা তোলে। তার চোখে তখনও ভালোবাসার আবেশ, সাথে এক নতুন নির্ভরতা। অয়ন আলতো করে নিশির মুখটা দুহাতে ধরে, তার কপালে আরো একটা গভীর চুমু এঁকে দেয়। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো আপু? কখনো না। আর তুইও কখনো আমাকে ভুল বুঝবি না বা আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না। কখনো না, আমি তো শুধু তোমাকেই চাই। তারা দুজনেই তখন একে অপরের দিকে তাকিয়েছিল। তাদের চোখগুলো যেন তাদের ভালোবাসার গভীরতা জানান দিচ্ছিল। অয়ন আলতো করে নিশির হাতটা নিজের হাতে নেয় এবং তাদের আঙ্গুলগুলো একে অপরের সাথে জড়িয়ে নেয়। এই মুহূর্তটা তাদের কাছে শুধু একটা স্বীকারোক্তি ছিল না, ছিল এক নতুন সম্পর্কের সূচনা। এরপর তারা দুজনেই কিছুক্ষণ নীরব থাকে। তাদের মনে তখনও সেই ভালোবাসার ঘোর লেগেছিল। বাইরের পৃথিবীর সব চিন্তা যেন তাদের স্পর্শ করতে পারছিল না। তারা বুঝতে পারছিল তাদের সম্পর্কটা এখন অন্য একটা মোড় নিয়েছে, যা আরো গভীর, আরো বাঁধনমুক্ত। পরের দিন সকালে অয়ন স্কুল থেকে বের হবে, তখনই তার ফোনে বাবার কল আসে। অয়ন কল রিসিভ করে। অয়ন শোন, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং পড়ে গিয়েছে, তাই আমার একটু দূরে যেতে হবে। তুই একটু কষ্ট করে নিশিকে ভার্সিটি থেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে আব্বু। অয়ন তখন তার বাইক নিয়ে নিশির ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। নিশির ভার্সিটির সামনে পৌঁছে অয়ন দেখতে পায় নিশি তার বান্ধবীদের সাথে ভার্সিটির মাঠে বসে গল্প করছে। অয়ন তখন বাইকটা টান দিয়ে গিয়ে নিশির সামনে গিয়ে থামায়। হেলমেট খুলতেই নিশি অয়নকে চিনতে পারে। যান চলো। নিশি কিছু বলবে তখনই তার বান্ধবীরা অবাক হয়ে নিশিকে জিজ্ঞেস করে, কি রে নিশি, এটাই কি আমাদের দুলাভাই নাকি? অয়ন মনে করে নিশি হয়তো বলেছে ওর সম্পর্কে। তখন অয়ন নিশির বান্ধবীদের উদ্দেশ্যে বলে, হ্যাঁ শালিকারা, আমি তোমাদের দুলাভাই। নিশির মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে অয়নের দিকে আর চোখে তাকায়। তুলা ভাই, আপনি কিন্তু অনেক কিউট আছেন। ধন্যবাদ। আচ্ছা নিশি চলো। নিশি আর কিছু না বলে অয়নের বাইকের পেছনে উঠে বসে। সে তার বান্ধবীদের থেকে বিদায় নেয় এবং বাইক চলতে শুরু করে। বাইক চলতে শুরু করার কিছুক্ষণ পর নিশি অয়নের পিঠের উপর আলতো করে টোকা দেয়। আজকে হঠাৎ তুই এলি কেন? আব্বুর একটু জরুরি দরকারে দূরে গেছেন তাই। নিশি যখন ভাবে তারা বাড়ির দিকে যাচ্ছে, তখনই সে খেয়াল করে বাইকটা অন্যদিকে মোড় নিচ্ছে। এই, তুই কোথায় যাচ্ছিস? বাসা তো এদিকে না। আমরা তো বাসায় যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি? পার্কে যাচ্ছি। কিন্তু কেন? প্রেম করতে। অয়নের কথা শুনে নিশির মুখ লজ্জায় টকটকে লাল হয়ে যায়। সে অয়নের পিঠের উপর মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। বাইকটা তখন দ্রুতগতিতে অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলছিল। তাদের মনে তখন শুধু একে অপরের প্রতি ভালোবাসা আর নতুন এক রোমাঞ্চকর উত্তেজনা। অয়ন বাইক চালিয়ে নিশিকে নিয়ে একটা নিরিবিলি পার্কে আসে। পার্কের এক কোণে, যেখানে লোকজনের আনাগোনা কম, সেখানে তারা বাইক থামায়। পার্কের চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ তাদের ভেতরের অস্থিরতা কিছুটা কমিয়ে দেয়। বাইক থেকে নামতেই অয়ন নিশির হাত ধরে। নিশি কিছুটা ইতস্তত করে, কারণ প্রকাশ্য স্থানে অয়নের এমন আচরণ তার জন্য নতুন। কিন্তু অয়নের চোখের গভীরতা দেখে সে আর কিছু বলতে পারে না। তারা দুজনেই পার্কে হেঁটে বেড়াচ্ছিল হাত ধরে। জানো, যখন তোমার পাশে থাকি তখন আমার অন্য কিছু ভালো লাগে না। আমারও। তারা পার্কের এক প্রান্তে একটা বেঞ্চে গিয়ে বসে। আশেপাশের গাছপালা তাদের কিছুটা আড়াল করে রেখেছিল। অয়ন নিশির দিকে ঘুরে বসে, তার হাত নিজের হাতের মধ্যে নাই। কাল রাতে আমি একটু ঘুমাইনি জানো, শুধু তোমার কথা ভাবছিলাম। ধুর, কি যে বলিস, আমি তো তোর বুকে ঘুমিয়েছিলাম, তুই কিভাবে ঘুমালি না?
তোমার স্পর্শে আমার ঘুম আসে, কিন্তু তোমার চিন্তা আমাকে জাগিয়ে রাখে। নিশি অয়নের কথা শুনে হেসে ফেলে। সে আলতো করে অয়নের গালে হাত রাখে। অয়নও নিশির হাতের উপর নিজের হাত রাখে। তোর আব্বু যদি জানতে পারে তাহলে কি হবে? চিন্তা করো না, আমি সব সামনে নেব। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। অয়নের দৃঢ়তা দেখে নিশি আশ্বস্ত হয়। সে অয়নের কাঁধে মাথা রাখে। অয়ন তখন নিশিকে আরও কাছে টেনে নেয়। তারা দুজনেই কিছুক্ষণ নীরব থাকে। পার্কের শান্ত পরিবেশে শুধু তাদের দুজনের হৃদস্পন্দনের শব্দই যেন শোনা যাচ্ছিল। পার্কে অনেকটা সময় কাটানোর পর অয়ন আর নিশি বাড়ির দিকে রওনা দেয়। বাইকে বসে নিশি অয়নকে শক্ত করে ধরে রেখেছিল। তাদের মনে তখনও সেই উষ্ণ স্পর্শ আর ভালোবাসার রেশ লেগেছিল। দিনের আলো ধীরে ধীরে নিভু নিভু হয়ে আসছিল, আর শহরের ব্যস্ততা আরও বেড়ে উঠেছিল। বাইক চলতে চলতে নিশি অয়নের কানে ফিসফিস করে, কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? কেউ দেখবে না, আর দেখলেও কি, আমরা তো আছি। অয়নের কথা নিশি হেসে ওঠে। তারা একে অপরের সান্নিধ্যে নিশ্চিন্ত বোধ করছিল। বাইকটা অবশেষে অয়নদের বাড়ির সামনে এসে থামে। বাইক থেকে নামতেই অয়নের মা তাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। অয়ন আর নিশিকে একসঙ্গে দেখে তার মুখে এক চিন্তার ছাপ দেখা যায়। কি রে তোরা এত দেরি করলি কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি। আসলে আম্মু, ভার্সিটির কাজগুলো শেষ করতে একটু সময় লেগে গেল, আর তারপর তো ট্রাফিক জ্যাম ছিল। নিশি অয়নের কথার সাথে সম্মতি জানিয়ে মাথা নাড়ে। হ্যাঁ ফুফি, সব কাজ শেষ করতে বেশ দেরি হয়ে গেল। শুধু ভার্সিটির কাজেই ছিলি নাকি অন্য কোথাও গিয়েছিলি? অয়নের মায়ের এমন প্রশ্নে নিশি আর অয়ন দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তারা একে অপরের দিকে আর চোখে তাকায়। না আম্মু, আর কোথাও যাইনি, শুধু ভার্সিটি থেকেই আসছি। হ্যাঁ ফুফি। অয়নের মা তাদের দুজনের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তিনি যেন তাদের কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন না। তার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যা হয়তো তিনি এখনই প্রকাশ করতে চাননি। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, রাতে খাবার রেডি। নিশি আর অয়ন একে অপরের দিকে তাকিয়ে দ্রুত ভেতরে চলে যায়। পরের দিন সকালে অয়ন যখন ঘুম থেকে উঠে নিচে যাচ্ছিল, তখন সে তার মায়ের রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু ফিসফিস কথা শুনতে পায়। তার বাবা মা এবং নিশির কণ্ঠস্বর ভেসে আসছিল। অয়ন কৌতূহলী হয়ে দরজায় কান লাগিয়ে ভেতরের কথা শোনার চেষ্টা করে। অয়ন আর নিশির বিয়েটা দিয়ে দিলেই ভালো হয়। কিন্তু ফুপা, এত তাড়াহুড়ো করার কি আছে? তোদের বিয়েটা দিয়ে দিলেই ভালো হবে। বাবা তো একবার বিয়ে পড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের এটা কাউকে না জানিয়ে অনুষ্ঠান করে বিয়েটা দিয়ে দিলে ভালো। অয়ন এই কথাগুলো শুনেই রাগে ফেটে পড়ে। তার হাত আপনা আপনি মুঠো হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তাকে না জানিয়েই নেওয়া হয়েছে। অয়নকে এগুলো কিছু জানানো যাবে না। অয়ন আর সহ্য করতে পারে না। সে মুহূর্তের মধ্যেই দরজা খুলে ভেতরে ঢোকে। তার চোখ রাগে লাল হয়ে আছে। বাহ বাহ, কি নাটকটাই না হচ্ছিল আমার সাথে। আমাকে কেউ কিছু জানালো না। অয়নের এমন আকস্মিক প্রবেশে নিশির বাবা মা এবং নিশি চমকে ওঠেন। অয়ন নিশির দিকে সরাসরি তাকিয়ে কথা বলতে শুরু করে। এবার বুঝলাম নিশি আপু, তুমি আমাকে মন থেকে ভালোবাসো না। তুমি আমাদের বিয়ে হয়ে গেছে তাই আর কিছু করতে পারবে না ভেবে এগুলো করছো। তোমার আর নাটক করতে হবে না, আমি নিজেই তোমাকে মুক্ত করে দিব। অয়ন কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। নিশি তার পিছু পিছু যায়। অয়ন একটু দাঁড়া প্লিজ, একটু আমার কথাটা শোন প্লিজ। অয়ন কিছু না শুনেই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। নিশি তখন দিশেহারা হয়ে মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে। সে কান্না শুরু করে দেয়। এটা কি হলো? আমি তো এমন কিছু চাইনি। অয়ন, আমি সত্যিই তোকে ভালোবাসি। অয়নের মা দ্রুত নিশির কাছে আসেন এবং তাকে জড়িয়ে ধরেন। শান্ত হ মা, অয়ন ফিরে আসবে। ফুফি, অয়ন কোথায় গেছে? ও কখন আসবে বলো না ফুফি, আমার না খুব কষ্ট হচ্ছে। অয়নের মা নিশির মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন। তাদের পারিবারিক জীবনে এক নতুন ঝড় এসে গেছে, যা সামাল দেওয়া কঠিন হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু অয়নের ফিরে আসার কোনো নামগন্ধ নেই। বাড়ির ভেতরে এক থমথমে নীরবতা, যা কেবল নিশির কান্নার শব্দে মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল। অয়নের মা নিশিকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, কিন্তু নিশির কান্না থামার কোনো লক্ষণই ছিল না। নিশির চোখ ফুলে লাল হয়ে গেছে, বুক ফেটে কান্না আসছিল। সে মেঝেতে বসে অয়নের মায়ের কোলেই মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। অয়নের মা নিজেও ভেতরে ভেতরে চিন্তিত ছিলেন, কিন্তু নিশিকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি নিজেই কষ্ট লুকিয়ে রাখছিলেন। ফুফি, অয়ন কেন এমন করলো? ও কেন আমার কথা শুনলো না? আমি তো ওকে সত্যিই ভালোবাসি ফুফি। ও
ও কেন বুঝলো না? শান্ত হ মা, শান্ত হ। অয়ন ফিরে আসবে। ও হয়তো একটু রেগে আছে, ঠান্ডা হলে ঠিকই ফিরে আসবে। আমি ওকে কিছুতেই হারাতে চাই না ফুফি। ও ছাড়া আমি কিভাবে থাকবো? আমার সব শেষ হয়ে গেল ফুফি। অয়নের মা জানেন এই মুহূর্তে নিশিকে কোনো যুক্তি দিয়ে বোঝানো যাবে না। তিনি শুধু নিশিকে আগলে রাখেন, তার চোখের জল মুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দুপুরের খাবারও কেউ খায়নি। ঘরের প্রতিটি কোণায় যেন এক বিষাদের ছায়া নেমে এসেছে। অয়নের হঠাৎ চলে যাওয়াটা শুধু নিশিকেই নয়, পুরো পরিবারকেই এক গভীর অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। দুপুরের পর সন্ধ্যা নেমে আসে। নিশি তখনও কিছু খায়নি, তার কান্না থামার কোনো লক্ষণই নেই। অয়নের মা তখনও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু নিশির মন শান্ত হচ্ছিল না। ঠিক তখনই বাড়ির মূল দরজা খোলার শব্দ শোনা যায়। অয়ন বাড়ির ভেতরে প্রবেশ করে। তার চুল এলোমেলো, চোখ লাল হয়ে আসছে। দেখে মনে হচ্ছে সে অনেকটা হেঁটে এসেছে, হয়তো সারাদিন একাই ছিল। অয়নকে দেখেই নিশি বিদ্যুৎ বেগে ছুটে যায় এবং অয়নকে জড়িয়ে ধরে। অয়ন, তুই কোথায় গেছিলি? তুই জানিস আমার কত চিন্তা হচ্ছিল। অয়ন নিশিকে তার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে এবং নিজের রুমের দিকে পা বাড়ায়। তার চোখে তখনও রাগ আর অভিমানের ছায়া। নিশি তার পিছু পিছু যাচ্ছিল। অয়ন রুমে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দেয়। সে দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, অয়ন প্লিজ দরজা খোল, একবার আমার কথাটা শোন প্লিজ। অয়নের বাবা মাও তখন সেখানে আসেন এবং অয়নকে দরজা খুলতে বলেন, কিন্তু অয়ন কোনো কথা বলে না, দরজা খোলে না। কিছুক্ষণ পর অয়নের বাবা মা সেখান থেকে চলে যান। হয়তো ভেবেছিলেন অয়নকে একা থাকতে দেওয়া উচিত, কিন্তু নিশি সেখানে বসেই কাঁদতে থাকে। কিছুক্ষণ পর নিশি নিজেই উঠে দাঁড়ায়। তার চোখ তখনও জলে ভেজা, কিন্তু তার কণ্ঠে দৃঢ়তা আসে। তুই যদি এখন দরজা না খুলিস তাহলে এখন আমি সুইসাইড করব, বলে দিলাম। নিশির কথা শুনে মুহূর্তেই দরজা খুলে যায়। অয়ন তখনও রাগ আর উদ্বেগের মিশ্রিত দৃষ্টিতে নিশির দিকে তাকিয়েছিল। দরজা খুলতেই নিশি দ্রুত অয়নকে জড়িয়ে ধরে এবং আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। প্লিজ অয়ন, আমার কথাটা একবার শোন। কি বলবে তাড়াতাড়ি বলো। নিশি অয়নকে ছেড়ে দেয়। তার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলার চেষ্টা করে। তুই তো জানিস নানা ভাই একজন কাজী ছিলেন। তার অনেক ইচ্ছা ছিল আমাদের বিয়ে দেওয়ার, কিন্তু আল্লাহ ওনাকে সেই হায়াত দেননি। তাই তিনি মৃত্যুর আগেই আমাদের বিয়ে পড়িয়ে গেছেন। বিশ্বাস কর অয়ন, এটা সত্যি। প্রথমে আমার একদম ইচ্ছা ছিল না, কিন্তু পরে তোর সাথে থাকতে থাকতে তোকে ভালোবেসে ফেলি। সত্যি অয়ন, আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। নিশির কথা শুনে অয়নের রাগ যেন মুহূর্তেই বরফ হয়ে যায়। সে বুঝতে পারে নিশি তাকে মিথ্যা বলছে না। তার চোখে অনুতাপের ছায়া নামে। নিশি আমাকে ক্ষমা করে দে। আমি আমি বুঝতে পারিনি, আমি তোর কথা বিশ্বাস করিনি। অয়নের ক্ষমা চাওয়ার সাথে সাথেই নিশি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অয়নও নিশিকে পরম ভালোবাসায় সান্ত্বনা দেয়। অয়ন নিশিকে জড়িয়ে ধরে বলে, কেঁদো না জান, আর কেঁদো না, আমি ভুল বুঝেছিলাম, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না অয়ন। আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আমরা একসাথে থাকবো সব সময়। তাদের দীর্ঘ নীরব আলিঙ্গনই যেন সব ভুল বোঝাবুঝি আর কষ্টের অবসান ঘটিয়ে দেয়। তাদের সম্পর্ক এক নতুন মোড় নেয়, যেখানে ভালোবাসা আর বিশ্বাসী এখন মূল ভিত্তি। নিশি তখনও অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। তার চোখ বেছা, কিন্তু মুখে স্বস্তির ছাপ। অয়নও তাকে পরম নির্ভরতায় আগলে রেখেছিল। ঠিক তখনই অয়নের মা রুমে প্রবেশ করে। তিনি অয়ন ও নিশিকে এভাবে দেখে এক মুহূর্তের জন্য থমকে যান, তারপর অন্যদিকে ফিরে একটু কাশি দেন। তাদের অন্তরঙ্গ মুহূর্তে মার উপস্থিতি টের পেয়ে নিশি দ্রুত অয়নকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। তারা দুজনেই লজ্জায় লাল হয়ে যায়। অনেক রাত হয়েছে অয়ন, আর রাগ করে থাকিস না। নিশি এখনো কিছু খায়নি, তোরা গিয়ে খেয়ে নে, সব রেডি আছে। আমার একটু মাথা ব্যথা করছে, তাই আমি ঘুমিয়ে গেলাম। অয়নের মা তাদের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে রুম থেকে চলে যান। তার চোখে ছিল এক নীরব সম্মতি, যেন তিনি তাদের সম্পর্কের গভীরতা বুঝতে পেরেছেন। গভীর রাতের ভালোবাসা ও যত্ন। অয়নের মা চলে যেতেই রুমের ভেতরের থমথমে ভাবটা কিছুটা কাটে। নিশি তখনও লজ্জায় মাটির দিকে তাকিয়েছিল। তুমি এখনো খাওনি কেন? তোর চিন্তায় খাবার গলা দিয়ে নামছিল না। অয়ন তখন আর কিছু না বলে নিশিকে আলতো করে কোলে তুলে নেয়। নিশি এমন অপ্রত্যাশিত কাজে লজ্জায় লাল হয়ে যায়। নিশি আস্তে করে অয়নের বুকে মুখ লুকিয়ে বলে, আরে কি করছিস? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমি তো আমার বউকেই কোলে নিয়েছি। অয়নের কথায় নিশির মুখ লজ্জায় আরো বেশি লাল হয়ে যায়, তবে তার ঠোঁটে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। অয়ন নিশিকে কোলে নিয়ে খাবার টেবিলের দিকে যায়। ডাইনিং টেবিলে পৌঁছে সে নিশিকে সাবধানে চেয়ারে বসিয়ে দেয়। এরপর অয়ন নিজের হাতে নিশিকে খাইয়ে দিতে শুরু করে। নিশি প্রথমে কিছুটা ইতস্তত করলেও
অয়নের ভালোবাসার যত্নে সে নিজেকে সঁপে দেয়। দুজনের চোখেই তখন এক গভীর ভালোবাসা আর বোঝাপড়ার ছায়া। খাবার শেষ হলে অয়ন নিশিকে চেয়ার থেকে তুলে নেয়। নিশি তখনও লজ্জায় লাল হয়েছিল। এতদিন বউ থাকা সত্ত্বেও সিঙ্গেল থেকেছি, আজকে তো বাসর করেই ছাড়বো। অয়নের কথা শুনে নিশির লজ্জায় অয়নের বুকেই মুখ লুকায়। তার সারা শরীর যেন এক উষ্ণ আবেশে ভরে ওঠে। অয়ন নিশিকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটতে শুরু করে। রুমে পৌঁছেই অয়ন নিশিকে সাবধানে বিছানায় শুয়ে দেয়। তারপর দরজা বন্ধ করে রুমের আলো নিভিয়ে দেয়। অন্ধকার রুমে শুধু বাইরের চাঁদের আবছা আলো এসে পড়ছিল। অয়ন ধীরে ধীরে নিশির দিকে এগিয়ে যায়। নিশি তখনও বিছানায় শুয়েছিল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। অয়ন নিশির পাশে এসে বিছানায় বসে। তারপর আলতো করে নিশির হাতটা নিজের হাতে নেয়। ভয় পাচ্ছ না তো? না। অয়ন তখন নিশির কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। এরপর ধীরে ধীরে নিশির গালে, তারপর ঠোঁটে নিজের ঠোঁট রাখে। তাদের ঠোঁটের স্পর্শে যেন রুমের বাতাস আরও ঘন হয়ে ওঠে। এই দীর্ঘ চুমুতে তাদের ভালোবাসা আর আবেগ যেন এক হয়ে যায়। অয়ন নিশির সারা শরীরে কিস করতে থাকে। অয়নের প্রতিটি স্পর্শে নিশি কেঁপে ওঠে। অয়ন যখনই নিশির নাভিতে কিস করে, নিশি আর সহ্য করতে পারে না। সে অয়নকে টান দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারা রোম্যান্স করুক, আমাদের এখন তাদেরকে ডিস্টার্ব করা উচিত হবে না। আর যাদের আরও শোনার ইচ্ছা তারা একটা বিয়ে করে নিন। তাহলে এখন আমার গল্পের শেষটা শুনে নিন। সেই রাত ছিল তাদের ভালোবাসার নতুন এক অধ্যায়ের শুরু। সূর্যের প্রথম আলো যখন রুমে এসে পড়ল, অয়ন আর নিশি তখনও একে অপরের বাহু ধরে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। তাদের মুখে ছিল এক গভীর শান্তি আর ভালোবাসার আবেশ। তারা জানতো না ভবিষ্যৎ তাদের জন্য কী রেখেছিল, কিন্তু তাদের মনে ছিল অটুট বিশ্বাস আর একে অপরের প্রতি গভীর ভালোবাসা। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ভালোবাসা কোনো নিয়ম মানে না। এটি যে কোনো সময় যে কোনো সম্পর্কেই জন্ম নিতে পারে। বিশ্বাস আর বোঝাপড়া একটি সম্পর্ককে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সমাপ্ত।